হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান টু দি অরুণ মুখার্জি শো। প্রতিবারের মতন আপনাদের সামনে এসেছি আরেকজন ইন্সপিরেশনাল পার্সোনালিটিসকে নিয়ে। সেও আমাদের বেঙ্গল এন্টারপ্রেনার ইকোসিস্টেমের বাই প্রোডাক্ট। ইনফ্যাক্ট আগের বারের মতন আমিও তাদের কোম্পানির একজন প্রাউড শেয়ার হোল্ডার অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টর। তো আর দেরি না করে লেট মি ইন্ট্রোডিউস টুডেজ গেস্ট জয়দীপ দা অফ সেরুমস। জয়দীপ দা, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। থ্যাংক ইউ অরুণ। তো সেরুমস কলকাতা থেকেই আরেকটা স্টার্টআপ যেটা আজকালকার দিনে নিউজে আছে, কারণ তারা ভয়ানকভাবে এক্সপেনশন করছে অ্যান্ড তাদের প্ল্যান আগামী 5 বছরের জন্য খুব লম্বা। তো জয়দীপ দার থেকে সেরুমসেরই গল্প শুনবো অ্যান্ড আই হোপ আজকের গল্প আপনারা শুনে অনুপ্রাণিত হবেন এবং মোটিভেশন পাবেন। তো জয়দীপ দা, সেরুমস এলো কিভাবে, হলো কিভাবে? তো সেরুম শুরু করে আমার আরেকজন কো-ফাউন্ডার রাহুল। কোন বছর এটা? রাহুল স্টার্ট করে এটাকে 2018 সালে। ও এর আগে ওয়োতে নর্থ ইস্টটাকে হেড করতো, তো ওয়োকে লঞ্চই করেছিল। তো একটা বড় গ্যাপ দেখলো মার্কেটে, যে ওই হোটেলে তো বেচার জন্য প্রচুর কোম্পানিজ আছে, বাট ওই যে অপারেশনস এর যে চ্যানেল, গেস্টের চেক ইন হচ্ছে না টাকা দিয়ে, তো ওখান থেকে বেরিয়ে হি স্টার্টেড দিস কোম্পানি। এন্ড 2018-এ আমি ওকে অনেক 2015 সাল থেকে চিনতাম, যখন আমি আগে কোম্পানিতে সার্ভিস করতাম। তো বললো যে এমনি একটা গ্যাপ আছে, তুইও নর্থ ইস্টে কাজ করেছিস, আমিও নর্থ ইস্টে কাজ করেছি, তো চল এটাকে করি। আমি বললাম ঠিক আছে, স্টার্ট করলাম। 2019 সালে আমরা ইনকর্পোরেট করলাম। তো সে নামটা এসছে, রাহুল এটা একটা মানে চায়ের টাপরিতে বসে নামটা ডিসাইড করেছিল যে বললেই আমি রুম পেয়ে যাবো। তো মানে বলতে মানে হিন্দিতে বললে সে, মানে ইংরেজিতে সে। অ্যান্ড আমরা দেখেছি যে ছোট লেটারে ওয়ার্ড স্টার্টআপসরা খুব হয়েছে, এমনি অনেকগুলো এক্সাম্পল আছে। তো বললো সে নামটা শুনতেও ভালো লাগে, ইংরেজি হিন্দি দুটোতেই বলা যেতে পারে। স্টার্ট করলাম 2019 এটাকে প্রাইভেট লিমিটেড করলাম। জার্নিটা শুরু হয় প্রপার্টিজ গুলোকে ম্যানেজ করা শুরু করি, হোটেলস গুলোকে সিকিমে প্রথমে স্টার্ট করি, তবে দার্জিলিং অন্য জায়গাতেও স্টার্ট করি। তারপরে চলে আসে কোভিড। আমি স্টেপ বাই স্টেপ নেবো আস্তে আস্তে, কারণ যে কোনো স্টার্টআপের জার্নি ইটস ফুল অফ স্ট্রাগলস, রাইট? মানে স্টার্টআপ এন্টারপ্রেনার বা স্টার্টআপের জার্নিতে মানে স্ট্রাগল ছাড়া কপালে আর কিছু লেখা থাকে না। ইনিশিয়াল ডেজ আর ভেরি ভেরি ব্রুটাল। তো 18-তে তুমি আর রাহুল মিট করলে এন্ড ডিসাইড করলে যে তোমরা দুজনে মিলে সেরুমস ফ্লোট করবে। 2019-এ তোমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি ফ্লোট করলে। 2019-এ কি কোনো সেলস ছিল বুকসে? 19-এ সেলস ছিল। 19-এ বাই দ্য টাইম আমাদের কোম্পানি ইনকর্পোরেট হয়ে কারেন্ট অ্যাকাউন্ট হতে হতে ইট ওয়াজ অলরেডি অগস্ট। ওকে, বাট আমরা অলরেডি সেলস করছিলাম। ওর আগে ইট ওয়াজ ইউজ টু বি আ প্রপ্রাইটারশিপ কোম্পানি, বাট আমরা সেলস করেছিলাম 2019 মানে ফিনান্সিয়াল ইয়ার 19-20-তে আমাদের রাউন্ড অ্যাবাউট 50 লাখ টাকা মতো সেলস হয়েছিল। ওয়াও! তো 2018-তে যেটা জিরো ছিল, 2019-20 বা 2020-এর মার্চে সেটা হলো 50 লাখ। রাইট। এই 50 লাখ এর মধ্যে কতগুলো রুম নাইটস? তোমাদের ভাষায় তো রুম নাইটসই বলে। আমাদের রুম নাইটস 2019-এ অ্যাপ্রক্সিমেটলি 6,500 রুম নাইটস, খুব একটা বেশি ছিল না। আমার কাছে তো অনেক বেশি লাগছে। তো এটা কিভাবে হলো? মানে এটা কি ছিল, ওখানে তখন আমরা অনেকগুলো প্রপার্টি ম্যানেজ করছিলাম, তো তখন এই ওয়াক ইন বুকিংস আর বাকি সবগুলি আমরা দেখতাম। আর আমাদের প্রপার্টিজ এর রুমের সাইজ গুলো বড় ছিল, মানে 15 রুম 20 রুম এমনি রকমের ছিল, যে কারণে আমরা বেশি বেচতে পারতাম। আমাদের বিজনেসে কি আছে যে কোনো প্লেয়ারের কাছে যদি বেশি রুমস থাকে না, ওর কাছে আরো বেশি করে কাস্টমার্সরা আসে। কারণ কি কাস্টমার্সরা জানে যে আমি এখানে রুমটা পেয়ে যাবো। আমার কাছে যদি বাস্কেটে রুমের অ্যাভেলেবিলিটিটা কম থাকে, কাস্টমার বলে আমি এর কাছে বেশি পাবো না। আচ্ছা, এটা একটা আমার একটা লার্নিং। মানে যে কোনো হোমস্টে কোম্পানির কাছে যদি তার রুমসের ইনভেন্টরি বেশি থাকে, সেটা কুড বি অ্যান ইউএসপি। একদম। ওকে ওকে ওকে। আচ্ছা, মনে করো যে 2019-20-তে যে 6,000 রুম নাইটস বিক্রি হলো, বাকি কম্পিটিশনও ছিল, অ্যান্ড সিন্স আমার মানে তোমাদের কাছে অত তখন হয়তো ক্যাপিটালও ছিল না, তো হাউ ইজি অর হার্ড ইট ওয়াজ টু ডেলিভার আ সেলস অফ অ্যারাউন্ড 50 lakhs? তখন যা ছিল যে নিজেরা দুজনেই মিডল ক্লাস ফ্যামিলির থেকে এসে স্টার্ট করি, নিজেদের কিছু অ্যাসেট সেভ করে বাইরের থেকে প্রাইভেট লোনস নিয়ে ওগুলোকে করি। প্লাস সবচেয়ে বড় আমাদের কাছে যেটা ফেট ছিল যে আমাদের কাস্টমার্সরা আমাদেরকে মানে বুকিং করে ওই যে টাকাটাকে রোলিং করে 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 করেছি। আমাদের প্রাইমারি সোর্স অফ বিজনেস আসতো ট্রাভেল এজেন্টস, অনলাইন থেকে ওটিএস এর থেকে বুকিং আসতো, কিছু টুকটাক কর্পোরেটসও করতাম।
এবং 2019-এ কি ছিল যে সামার সিজন, আমাদের যদি পাহাড়ে বেশি বিজনেস না, ওই এপ্রিল মে জুন তারপরে যে দুর্গাপূজা ক্রিসমাসের সময় একটা বড় চাঙ্ক অফ বিজনেস হয়। তো 6,000 রুম নাইটস মানে হয়ে যেতে পারে, ওর অনেক বেশিও হতে পারে। কারণ কি আমার কাছে প্রপার্টিজ ছিল, সবগুলোই ম্যানেজ করতাম না, কিছু মার্কেটিং এর প্রপার্টিজও ছিল যেখানে আমি জানি যে প্রপার্টিটা ডিরেক্টলি কাজ করছেন, বাট আমার এক্সট্রা রুমের রিকোয়ারমেন্ট আছে, তো আমি দিয়ে দিলাম। প্রফিট খুব বেশি হলো না, বাট আমার কাস্টমারকে আমি ফুলফিল করে দিতে পারলাম, প্লাস কিছু প্যাকেজেস আর এগুলোও ছিল, তো হয়ে যেত। মানে যদি 6,000 রুম নাইটস হিসাবে 50 লাখ টাকা বলে খুব বেশি না, এক্সাক্ট ফিগারটা আমার একদম মনে নেই, একটুখানি 19-20 হতে পারে, বাট আমরা দেখলাম যে স্কোপ আছে। ওকে, তো মনে করো যে তোমাদের যে এক্সাক্ট মডেল, তোমরা মার্কেটিংও করো লোকেদের হয়ে যারা বেসিক্যালি ওয়াজ দ্য রুম ওনার্স অর হোম ওনার্স, অ্যান্ড রুম তোমরা লিজেও নাও, রাইট? একদম। তো কোন মানে ওই যে 50 লাখের মধ্যে, আমি যেহেতু বললাম যে স্টেপ বাই স্টেপ যাবো, 50 লাখের মধ্যে কার প্রপোর্শনটা বেশি ছিল? তো আমাদের যখন 19-এর কথা বলি তখন আমার ম্যানেজমেন্ট প্রপার্টিজ বেশি ছিল, মার্কেটিংটা কম ছিল। ম্যানেজমেন্ট প্রপার্টি দর্শকদের বলে দাও যে কি হয়। তো ম্যানেজমেন্ট প্রপার্টিতে কি হয় যে পাহাড়ে কি আছে যে আপনি প্রপার্টি কিনতে পারেন না, তো ওখানে কি হয় যে অনেক প্রপার্টি লোকেরা লিজে দিতে চায়, যেটা খুব কমন ফেনোমেনন। বাট অনেক ওনারা থাকে যেন আমি লিজে দেবো না, আমি নিজেই চালাবো, বাট ওর কাছে হসপিটালিটির এক্সপিরিয়েন্সটা দিব, একটা প্রফেশনাল টিম রাখতে চায়। তো কি হয়, ওরা লোককে হায়ার করে, একটা জেনারেল ম্যানেজার রাখলো বা একটা রিজার্ভেশন ম্যানেজার রাখলো, বিভিন্ন একটা স্টাফ করলো, বাট একটা সিঙ্গেল হোটেলের পক্ষে না সবকিছু করা। মানে সিজনের সময় তো খুব ভালো লাগছে, বিজনেস আসছে, বাট যখন সিজনটা অফ হয়ে যায় এতগুলো লোককে বসে স্যালারি দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। ম্যানেজমেন্ট প্রপার্টি থেকে একটা প্রফেশনাল কোম্পানি প্রপার্টিটাকে আপনি পুরো ম্যানেজ করছে, দে আর গোয়িং ফর আ রেভিনিউ শেয়ার, মানে টোটাল বিজনেসের থেকে সবকিছু খরচা বাদ দিয়ে যে প্রফিটটা হচ্ছে, ওরা এই প্রফিটের থেকে একটা শেয়ার নিচ্ছে। ওনাদের জন্য সুবিধা কি আছে যে ওদের প্রপার্টিটা প্রফেশনালি চলে যাচ্ছে এবং ওই লোকটা আরো বেশি করে মানে এফোর্ট দিচ্ছে, কেন কি ওর মানে রেভিনিউটা ওটার উপর ডিপেন্ডেন্ট। ম্যানেজমেন্ট প্রপার্টি যদি আমি আরো ভালো এক্সাম্পল দিই, আজকের দিন আমরা জেডব্লিউ ম্যারিয়েট দেখি, হায়াত দেখি, যতগুলো প্রপার্টি আমরা দেখি, কলকাতাতেও দেখি, কোনো প্রপার্টি কিন্তু এই কোম্পানিগুলো ওন করে না, ওন করে একটা লোকাল কোম্পানি বা একটা কোনো ইন্ডিভিজুয়াল, এরা অ্যাজ এ ম্যানেজমেন্ট পার্টনার কাজ করে আগেনস্ট আ সার্টেন ফি বা প্রফিট শেয়ারিং। তো আর যদি আমি ওন প্রপার্টি বলি, আইটিসি হলো, তাজ বেঙ্গল, নিজেদের প্রপার্টি ওরা নিজেরাই ম্যানেজ করে, বাট এমনি কোম্পানি কিন্তু খুব কম আছে। কিছু বড় কোম্পানির মধ্যে লেমন ট্রি, রয়্যাল অর্কিড, এরা সকলে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট হিসাবে করে, একজন প্রপার্টি বানাচ্ছে, ওরা ম্যানেজ করছে। আমরা সেম কাজটা বাজেট ক্যাটেগরি এন্ড ডিলাক্স ক্যাটেগরিতে ছোট হোটেলস, মানে যেটা 10 রুম 15 রুমের হোটেলস এবং হোমস্টেজ এর ক্ষেত্রে আমরা করছি। তো তোমরা বেসিক্যালি অ্যাসেট লাইট মডেল ফলো করো। একদম শর্ট, রাইট? তো 19 কোটি তো শুনলাম, 20টা আমরা সবাই জানি যে 20তে কি হয়েছিল, তো হাউ ব্রুটাল ওয়াজ 2020? আমাদের ওই সময় 20তে যেটা হলো, মার্চের প্রথম যে লকডাউনটা হলো, লকডাউনে ভালো যে 20 দিনের ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে, চলছে। এক এক করে স্টাফরা ছাড়া শুরু করলো, 50% স্যালারি দিচ্ছিলাম, টাকা পয়সা তো সেভিং চলে গেছিল, যেখান থেকে লোন নিচ্ছিলাম ওখান থেকে অনেক চাপ আসছিল, স্টাফ গুলো কমতে 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 1-2 জন স্টাফে চলে এলো। দেখলাম যে কি করব, এখন কি আবার চাকরি খুঁজবো? দেখেন চাকরি খুঁজলে তো লোনগুলো মেটাতে পারবো না। তারপরে চলছে, এই মাঝে খবর হলো যে লকডাউনটা একটু উঠবে, কিছু কিছু লোকালাইজ লকডাউন খুলেছিল, আবার একটা হোটেল যে প্রপার্টি বন্ধ হয়ে গেছে খুললাম, লোকাল স্টাফকে ধরে 1-2 স্টাফই গেস্টকে চেক ইন চেক আউট করাতাম। একটু ভালো লাগলো যে আবার রিস্টার্ট হয়েছে, আবার তারপরে লকডাউন বাড়িয়ে দিল, মানে এক স্টেপ এগোচ্ছি 2 স্টেপ পিছিয়ে আসছি। ইন দ্য মিনওয়াইল আমাদের যে থার্ড কো ফাউন্ডার চিরঞ্জীব, যাকে আমি অনেক বছর ধরেই চিনি, আগামী 15 বছর ধরে চিনি, ও ট্রাভেল খুব ভালোবাসে, বাই কোয়ালিফিকেশন ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো ওর সঙ্গে আমি যোগাযোগ করি যে দেখ ভাই এমনি রকমের আছে, ক্যান ইউ হেল্প আস? কারণ স্টার্টআপস এর সঙ্গে মাল্টিপল ভালো স্টার্টআপস এর সঙ্গে কাজ করেছিল। তো আমার আর রাহুলের সঙ্গে কথাবার্তা বললো, আমরা 3 জনে কথাবার্তা বললো যে আমি আসবো, আই উইল কাম এন্ড ইনভেস্ট, বিজনেসটাকে রিস্টার্ট। যখন অক্টোবর মাসে খোলা হলো, আমরা ওয়ান অফ দ্য ফার্স্ট কোম্পানি ছিলাম যারা সিকিম, দার্জিলিং ওই সেক্টরে কাজ শুরু করি, যেটা আমার একটা ভালো ফলো পাই। ও টাকাটা ইনভেস্ট করলো, কিছু পেন্ডিং স্যালারি ক্লিয়ার করলাম, কিছু ভেন্ডারের পেমেন্ট ক্লিয়ার করলাম, ঠিক আছে, নিজেদের আসা যাওয়া খরচাপাতি যা আছে। ওই সময় কি ছিল, ট্রেনও বন্ধ ছিল, নিজের গাড়িটা নিয়ে ওখানে শিলিগুড়িতে যাওয়া, শিলিগুড়িতে তখন সবজির দাম কম, গাড়িতে সবজি লোড করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, কারণ টাকা বাঁচাতে হবে, নিজেও হোটেলে থেকে কাজ করা, কারণ স্টাফ থাকছে, স্টাফ পালিয়ে যাচ্ছে,
রিসেপশন দেখেছি, কিচেন দেখেছি, হাউসকিপিং করেছি হলো। আরো কিছু প্রপার্টিজ হলো 2020 ডিসেম্বর অক্টোবর, হঠাৎ করে লোকের এত মাস বন্ধ থাকার পরে বেরোনো শুরু হলো। যখন আমরা ফার্স্ট দেখলাম রিভেঞ্জ ট্যুরিজম থাকে বলে, লোকের হঠাৎ করে যাওয়া শুরু করে দিল, চলছে, টাকা আবার ঘোরা শুরু হলো, আবার সেই সেকেন্ড ওয়েভ চলে এলো, আবার এভরিথিং শাটডাউন। তো ব্যাক টু স্কোয়ার ওয়ান। বাট এখন আমরা একটা জিনিস বুঝে গেছিলাম যে যদি খোলে, লোকেরা কিন্তু বসে আছে ঘুরতে যাওয়ার জন্য, আমাদেরকে এটাকে করতে হবে, টাকা লাগবে। ইনভেস্টরকে বলছি, ইনভেস্টর বলছে ট্যুরিজম শেষ, চলছে প্রচুর জায়গাতে করেছি। তখন কোনো একজন স্টার্ট আপের ফাউন্ডারই বলেছিল, যতক্ষণ তোমাকে 100 জন ইনভেস্টর রিজেক্ট করছে না, ততক্ষণ তুমি কোনো কিছুই করোনি। যদি অতটাই ইজি থাকতো তাহলে হতোই না। 2021 হলো, সেকেন্ড লকডাউন হলো, তখন দেখলাম টাকা পয়সা আবার টান পড়লো, কিছু অ্যাসেটস বেচলাম, অ্যাসেট মর্গেজ করলাম, আবার টাকা দিয়ে আবার স্টার্ট করলাম। দেন আস্তে আস্তে ঘোরা শুরু হলো। কমপ্লায়েন্সেস অনেক পিছিয়ে পড়েছিলাম, অরুণ ভালো করে জানে। ওটারও একটা চাপ ছিল যে গভর্নমেন্টকে তুমি যদি কমপ্লায়েন্সেস না দাও, গভর্নমেন্ট তোমার পুরো ব্যবসাটা অস্তিত্বই তুলে দেবে। তো চলছিল সবকিছু, ফ্যামিলির চাপ, আবার কি বিজনেস করব, একটা এজ হচ্ছে, হায়ার হবে কি না, এই লাইবিলিটিস গুলো কার ঘাড়ে আসবে, কি আসবে, আমার যে না যতটা পারি আমরা করব। কিছু ভালো আমরা কলিগস পেলাম যারা আমাদেরকে সাপোর্ট করেছে, কম টাকাতে, হাফ টাকাতেও কাজ করেছে, কারণ ওরা একটা ড্রিম দেখছিল যে এটা বড় হতে পারে। রিয়েলি থ্যাঙ্কফুল ওদের কাছে যে ওরা আমাদের সঙ্গে ওই সময় থেকেছে। কিছু লোকেরা চলে যায়, কিছু জায়গাতে ওরা রাখতে পারেনি, ফেথ রাখতে পারেনি। তারপরে আস্তে আস্তে হলো, 2022 এলো, মাল্টিপল জায়গাতে পিচ করতাম, পিচ ডেকটাকে ঠিক করতাম, মেবি লেখাটা একটু বেটার হতে পারে বা অন্য কিছুই কাজ হচ্ছিল না। রেভিনিউ আস্তে আস্তে বাড়ছে 22-23-এ প্রচুর লোকেরা অনেক কিছু বলেছে। যদি একটু ইন্টারাপ্ট করবো, আমি যেহেতু আগেন মানে আমি বলে যাচ্ছি, সরি, মানে ওই টাইমটা এমন গেছে, মানে আই ক্যান গো অন এন্ড অন, বাট আই ক্যান সি দ্য প্যাশন। তো 20-21 আমি আবার একটু ফিরে আসবো। তো 20-21 হোয়াট ওয়াজ দ্য টপ লাইন, হোয়াট ওয়াজ দ্য লস? সো আমাদের মানে থ্যাঙ্কফুলি মানে 20-21 পুরোটাতে আমাদের লস হয়নি, আমরা নমিনাল একটা প্রফিট হয়েছিল। সেলস কত ছিল 20-21? 20-21 আমাদের ওই যে কোভিড এর ইয়ার ছিল, হ্যাঁ 20-21 আমাদের সেলস ছিল 22 লাখ টাকা, যেটা তার আগের বছরে 50 লাখ ছিল। কারেক্ট। ওকে, এন্ড 20-21 মানে এন্ডে কজন স্টাফ টিকে ছিল? 3 জন। এন্ড 19-20 কটা ছিল সেটা? এই অ্যারাউন্ড 16-17 জন। তোমরা যে মার্কেট থেকে টাকা তুলেছিলে, মানে সব টাকাই তো ফেরত দিতে হয়েছিল, যদিও মোরাটোরিয়াম এন্ড হ্যান ত্যান অনেক কিছু গভর্নমেন্ট বলেছিল, বাট আদৌ অনেক কিছু তো মানে ইন রিয়েলিটি হয়নি। তো হাউ টাফ ওয়াজ টু এন্ডিওর দ্যাট পিরিয়ড? মানে তুমি বলে গেলে একবারে আমি শুনে গেলাম, ঠিক আছে, বাট সিন্স মনে করো আমারও একটা দুটো ব্যবসা আছে, তো এখনো ওই দিনগুলো বা রাতগুলো মানে ভুলতে পারি না। যদিও এক সেকেন্ডে হয়তো মানে হাইন্ডসাইটে তো মানুষ ভুলে যায়, উই অল আর গট লাইক ভেরি শর্ট মেমোরিজ। তো মানে এই যে লোন গুলো মেটানো, যেখানে আমারই বেসিক্যালি কিছু নেই, তো তুমি কি নতুন লোন নিয়ে পুরোনো লোন গুলো মিটিয়েছিলে? নতুন লোনে তো জায়গা ছিল না, কারণ কি সিভিলটা একদম খারাপ হয়ে গেছিল। ব্যাংক তাড়া করছিল, রোজ বাড়িতে ব্যাংকের লোক আসতো, প্রাইভেট লোকের লোনরা থ্রেটেন করতো। তারপর ওই সময় ইলেকশনও পড়ে গেছিল, কিছু লোকেরা যারা টাকা দিয়েছিল ওরা বললো যে আমাকে ইলেকশনে করতে হবে। তো সবকিছুই লড়াই চলছিল, মানে ওদের সাথে লড়াই, কোম্পানিটাকে টিকিয়ে রাখার লড়াই, নিজের সঙ্গে লড়াই, নিজের ডাউটের থেকে এ করা। তো এগুলো সব চলছিল। ইট ওয়াজ আ হার্ড টাইম, বাট ওই টাইমটা না দেখলে আজকে যেখানে এসছি এবং আগামী দিন যেখানে যাব, এটা হতো না। হ্যাঁ, মানে আমি এই জায়গাটা বারবার এই জন্যই আসতে চাইছিলাম। মানে আজকের দিনে বেঙ্গলে, থ্যাঙ্কস টু সেরুমস, থ্যাঙ্কস টু ইনফ্লুকন, থ্যাঙ্কস টু রেয়ার প্ল্যানেট, থ্যাঙ্কস টু থাউজেন্ডস অফ স্টার্ট আপ, যার জন্য বেঙ্গলে একটু হলেও স্টার্ট আপ ফ্লারিশ করছে। বাট প্রবলেম হচ্ছে যে এইসব স্টার্ট আপকে দেখে কিছু ইউথ বা ইয়াং ছেলেরা ফোমোতে তারা কিছু না বুঝে, কিছু না জেনে চলে আসছে। আমার মতে যেটা করা উচিত নয়। মানে স্টার্ট আপে ভালোর চেয়ে খারাপ জায়গাটা অনেক বেশি, কারণ 3-4-5 বছরের যে ব্রুটালিটি, সেটা সহ্য করার জন্য জিগড়া দরকার। অ্যান্ড স্ট্যাটস বলছে বা স্ট্যাটিস্টিক্স বলছে বা পরিসংখ্যান বলছে যে আউট অফ 100 স্টার্ট আপস 95% স্টার্ট আপস কিন্তু প্রথম 5 বছরের মধ্যেই শাটডাউন করে যায়। তো দূর থেকে যদিও আমরা মানে গ্রিনারি লাগে সবকিছু দেখতে, বাট আদৌ ওটা হয়তো সত্যি না। কি জয়দীপ দা? একদমই সত্যি। মানে
95টা তো রেজিস্টার্ড, কিছু কোম্পানি থাকে যারা রেজিস্টারই করে না, মানে সরকারি কোনো রেকর্ডেই নেই, ওগুলো শুরু করতে করতে মরে যায়। রাইট। তো এটা আছে, বাট অনেক কিছু শেখায়। কারা তোমার স্টার্ট আপ করলে যেটা ফার্স্ট একটা মানে খুব ভালো জিনিস যেটা হবে, আপনি ফ্রেন্ডস লুজ করবেন। রাইট। আপনাকে গ্যাদারিংসে, আমি নিজে যেটা দেখেছি, গ্যাদারিংসে আপনাকে কম টাকা হয়ে যাবে, বিকজ জানে যে মেবি আপনি আর্ন করছেন না, আপনার থেকে ওই লাভটা পাওয়া যাচ্ছে না। তো এই জিনিসগুলো হয়। একটা এন্টারপ্রেনিউর জার্নি খুব একলা হয়। কিছু লোক থাকে নিজের ফ্যামিলির লোক, কিছু খুব খাস বন্ধু, বাট আদারওয়াইজ লোকটা খুব একা থাকে। তো ওই মানে আকেলাপনটাকে দূর করাটা, ওটাকে ব্যাটল করাটা, যে তোমাকে লোক অ্যাকসেপ্ট করছে না, দ্যাট ইজ সামথিং এলস। হ্যাঁ, 21-এ আরেকটা জিনিস যেটা করেছিলাম, যেটা আমি মিস করে গেলাম। 21-এ আমরা কাজ তো বন্ধ, তো কি করতে হবে, একটা আমার বন্ধু আছে, তো ওর একটা রেস্টুরেন্ট ছিল যেটা কোভিডের মধ্যে বন্ধ হয়ে গেছিল, ও চালানোর চেষ্টা করছিল, হচ্ছিল না। আমাকে বললো যে তুমি কি রেস্টুরেন্টটাকে রিস্টার্ট করতে হেল্প করবে। আমি একজনকে চিনতাম যে নিয়ে রেস্টুরেন্ট রান করছিলেন। আমাদের কোম্পানিতে কোনো রেস্টুরেন্ট রান করিনি, আই থিঙ্ক হোটেল চ্যানেল নিচে রেস্টুরেন্টে ট্রাই করবো। ওই রেস্টুরেন্টটাকে রিস্টার্ট করলাম। ওকে। ফার্স্ট মান্থে 30th ডেতে না ওটা ব্রেক ইভেন করে দিয়েছিল। 48 টাকা ওয়াজ দ্য প্রফিট। ওকে। মানে যা খরচা গেছিল, খরচাটা বেঁচে 48 টাকা বেঁচেছিল। এবং ওই সময় কোভিডের সময় লোকেরা বেড পাচ্ছিল না, অক্সিজেনের একটা খুব প্রবলেম ছিল। সেরুমস ওই সময় একটা কোভিড সেন্টারও চালিয়েছে পার্ক সার্কাসে, ওই ডন বস্কো স্কুলের পাশে ইসলামিয়া সেন্টার, ওটা আজকের দিনে আমার ফেসবুকে দেওয়া আছে, আমরা করেছিলাম ওখানে। তো ওরা বললো যে তোমরা তো কিছু করতে পারছো না। আমাকে দেখুন, আমরা জিনিসটাকে ম্যানেজ করতে পারি, ডক্টরস আছে, নার্সেস আছে, আমরা টোটাল জিনিসটাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি, আমরা একটা পেনি নেবো না। তখন তো কাজ, তখন টাকা তো দরকারই, তখন কাজ আমার ওটাই থাকতো। সকালবেলা বেরোতাম, যেতাম রেস্টুরেন্টে, কোভিড সেন্টারে যেতাম। ইভেনচুয়ালি কোভিড সেন্টারটা চলতে চলতে 12 থেকে 15 দিনের মধ্যে কোভিড এফেক্টটা কমা শুরু হয়ে গেল, অ্যান্ড কোনো পেশেন্ট সেভাবে আসা বন্ধ হয়ে গেল, ওটা আর লাগলো না। মানে রেস্টুরেন্ট, কোভিড সেন্টার, অনেক কিছু হয়েছে। মানে দিস ইজ দ্য বিউটি অফ স্টার্ট আপ। মানে তুমি এতগুলো স্টার্ট আপসে তুমি স্টার্ট করেছো, ফান্ড করেছো, ইনভেস্ট করেছো, মানে এত কিছু শেখায়। মানে আমি জানি না, আমি আমার ম্যানেজমেন্ট ডিগ্রির সময় অতটা শিখিনি, যেটা লাস্ট 6 ইয়ার্স আমি শিখেছি বা শিখছি, রোজ শিখছি। রাইট। তো এইটুকুনি জানলাম যে 18-19-এ দুটো বন্ধু মিলে একখানা স্টার্ট আপ করলো, সে ট্রিপ অ্যান্ড হসপিটালিটি, যেটা আমরা আজকের দিনে সেরুমস হিসেবে জানি। 20-21-এ আরেকটা বন্ধু, যে কিনা সিএ, চিরঞ্জীব, সে এসে জয়েন করলো। তো 3টে কো-ফাউন্ডার হলো। 21-22-এর জার্নিটা বলো। 21-22-এ আমাদের আর একটু সাহসটা বাড়লো, সেলসটা একটু বেড়ে গেল। 22 লাখ থেকে আমরা 42 লাখসে গেলাম। নাইস। ঠিক আছে, চলছে, আরো একটু টিম বাড়লো। দেখলাম যে অনেক জায়গাতে আটকে যাচ্ছি প্রপার্টি, কেন কি পুরনো অনেক লোকেরা আছে, ছোট কোম্পানি, একে কি দেবো এন অল, বাট ওটার মধ্যে আমরা করছি। এবং ওই সময় যখন আমাদের ক্যাশ ফ্লোটা একটু বেটার হওয়া শুরু করলো, পুরনো যাদের দেনা ছিল ওগুলো আমরা ক্লিয়ার করা শুরু করলাম, এক এক করে যেমনি এমনি হয়, কারোকে 2000, কারোকে 5000, যারা যারা টাকা পেত প্রত্যেকজনে কিন্তু টাকাটা ক্লিয়ার করেছি। রাইট। এটা একটা বড় জিনিস, মানে যেটা আমাদের মনে হয় যে বিজনেসে করা একটা ফিনান্সিয়াল ব্যাপার আছে, মোরাল রেসপন্সিবিলিটি গুলো ব্যাপার থাকে, যে আপনাকে যদি কেউ সময় টাকা দিয়ে থাকে, ওটাকে আপনি ইউটিলাইজ করে থাকেন, হবে। সিচুয়েশন আপ এন্ড ডাউন হতে পারে, হ্যাঁ, উনি ওয়েট করবেন না করবেন কমপ্লিটলি ওনার ব্যাপার, বাট আপনাকে চেষ্টাটা করতে হবে, চেষ্টাটা দেখাতে হবে। তো এটা আমরা করি। সিমিলারলি আমরা জার্নিটা আরো কিছু প্রপার্টিজ অ্যাড করলাম নতুন জায়গাতে, নেটওয়ার্কিং করছিলাম, লোকেদের সঙ্গে কথা বলছিলাম, লিঙ্কডইনে পোস্ট করতাম। অনেকবার লিঙ্কডইনে পোস্ট করতাম, কেউ কিছু লাইক করতো না, ফেসবুকে পড়লে কোনো বন্ধু বান্ধব লাইক করতো না। ঠিক আছে, এই কখনো সময় একটু দুঃখ লাগতো, কষ্ট লাগতো, ঠিক আছে, চলছে। অনেকজন সারপ্রাইজ করতে, এখনো বেঁচে আছো কোভিড এর পরে, মানে যখন গেছি, ও ব্যবসাটা এখনো আছে, তোমার পোস্ট দেখলাম তো, কিভাবে আছো, কি করে, হাউ আর ইউ রানিং, আচ্ছা তোমার বাড়িতে তো অন্য কোনো লোক আছে, আচ্ছা তোমাকে হেল্প করছে, তোমার পার্টনারকে হেল্প করছে, এই জন্য তোমার চলে যেত, একা থাকলে তো হতে পারতো না। যে পুয়ার ব্যাংক মেন্টালিটি সম্বন্ধে যত আমি কম বলবো তত হয়তো বেশি বলা হয়ে যাবে। তো মানে কামিং ব্যাক টু দ্য বিজনেস, কামিং ব্যাক টু দ্য সেরুম স্টোরি, এই যে 18-19 থেকে 21-22 তোমাদের পুরো পেনিট্রেশন কি কলকাতা এন্ড নর্থ ইস্টে ছিল? আমাদের তখন কি ছিল, আমরা সিকিমে ছিলাম,
আমরা নর্থ বেঙ্গলে কিছু জায়গাতে ছিলাম, আসাম এন্ড শিলংয়ে কম কম ছিল, প্রপার্টিস গুলো ছোট ছিল, ওখানে বিজনেস যেত বাট ম্যানেজ করতাম না। মানে আমার কাছে কাস্টমারের ডিমান্ড এসছে, আমার রুম লাগবে, আমি করে দিলাম, আই আর্ন আ স্মল কমিশন, যদি 15% 20%। এমনি করে মানে আমাকে তো গাড়িটা তো চালাতে হবে, গাড়িতে আজকে আমার 100 টাকা যদি একটা বুকিং এ আসে বা 500 টাকা বুকিং এ আসে, আমার সেই দিনে ট্রাভেল কস্টটা বেরিয়ে যেতে পারবে, বা আমার এক মাসে ইন্টারনেটে বিলটা বেরিয়ে যাবে। আমরা সেইভাবেই ভাবতাম। মানে বড়োর জন্য যে ছোটগুলো ছেড়ে দেবো, আমাদের কাছে এখনো যেটা আছে এবং আগামী দিনও থাকবে, যে আমার কাছে 1000 টাকার রুম বুক করছে সেও আমার কাস্টমার, যে আমার কাছ থেকে লাখ টাকার রুম বুক করছে সেও আমার কাস্টমার। আমি দুজনকে কিন্তু সেম লেভেল সার্ভিস দেবো। রাইট। মেবি রুমের ক্যাটেগরি আর এগুলো অবভিয়াসলি ডিফারেন্স থাকবে, বাট আমাদের সার্ভিসটা দিতে হবে। তো 21-22-এ তোমরা যে সেলসটা করলে, প্রফিট ছিল? প্রফিট, আমরা প্রফিটেবল থেকেছি, মানে কোভিড এর বছরেও আমাদের প্রফিট ছিল, মানে এটা তো আমাদের অডিটেড ফিগার্স আছে। 20-21, 21-22, 22-23, 23-24 আমরা প্রত্যেক বছর প্রফিট করেছি। আমাদের এবিটটা পজিটিভ থেকেছি, প্রফিট আফটার ট্যাক্সও হয়েছে, আমরা গভর্নমেন্টকে ট্যাক্সও দিয়েছি। তো আমাদের এটাই ছিল যে থাকতে হবে, আর তো কিছু নয়। মানে এটা আমাদের থাকতে হবে যে ছোটই ব্যবসা করেছি বাট আমি প্রফিটেবল করেছি, নিজের কোম্পানির খরচাটা তুলতে পেরেছি। আমি 21-22-এ আবার আসবো। তোমার 21-22-এর মনে করো আমরা এখন 21-22-এ আছি, করোনা জাস্ট কেটেছে, বাট লোকের মনে ভয় আছে, আবার অনেকে ফ্রাস্ট্রেটেড, আমরা সবাই খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম। তুমি রিভেঞ্জ ট্যুরিজম বললে, আমি পেন্ট আপ ডিমান্ড বলতে পারি। তো মনে করো যে আমি সেরুমস এর সম্বন্ধে মানে কোথা থেকে জেনে আমি বুক করছিলাম? তো সেরুমসে আমাদের সম্বন্ধে আমাদের জায়গা ছিল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এবং আমাদের কাস্টমার ঘুরে এসছে, আবার রিপিট করেছে, নিজে বন্ধুকে বলেছে। আমাদের ট্রাভেল এজেন্ট পার্টনার্স যারা আছে ওরা আমাদের প্রপার্টিস গুলোকে বেচেছে, কারণ ওই সময় সব প্রপার্টিস ওপেন ছিল না। তো ওরা জানতো যে এদের প্রপার্টিতে গেলে কাস্টমারটা আমার সার্ভিস পাবে এবং প্রাইসিংটা ঠিকঠাক আছে। মানে আজকে দিনে কি হচ্ছে না, অনলাইন আসার জন্য অফলাইন ট্রাভেল এজেন্টরা খুব সাফার করেছে লাস্ট কয়েক বছরে। মানে একটা জিনিস ও কাস্টমারকে 1200 টাকাতে বেচছে বা 2000-এ বেচছে, অনলাইনে ওটা 1500 টাকাতে বেচছে, কাস্টমার কাছে যাচ্ছে না। বাট আমাদের অলরেডি সেটা থাকে যে অনলাইন এবং অফলাইনের মধ্যে একটা প্রাইসের ডিফারেন্সটা থাকবে, কারণ দুটোই দরকার। আমরা কোনো একটা সিঙ্গেল চ্যানেলের উপরে এ করে রাখছি না। রিজন হচ্ছে ওটিএস যারা আছে, ওটিএসরা যে যাকে কম রেট দেবে, যে যাকে বেশি কমিশন দেবে তাকেই প্রমোট করবে। আজকে আমি 20% দিলাম, কালকে কেউ 30% দিচ্ছে, আমাকে সরিয়ে ওকে করে দেবে। দের ইজ নো এন্ড টু ইট। বাট আমার যদি মাল্টিপল চ্যানেলস থাকে, আমার যদি কর্পোরেটস থাকে, ট্রাভেল এজেন্টস থাকে, আর যেখানে আজকে দিনে ইস্টে একটা বড় সংখ্যা মানুষ অফলাইন মানে ট্রাভেল করতে চায়, নিজের বিশ্বস্ত ট্রাভেল এজেন্টের কাছে যায়, যেখানে ওরা ক্যাশে পেমেন্ট করে বা জানে যে অনেক বছর ধরে এই সময় ট্রাভেল করছি, তো ওটা একটা বড় সেগমেন্ট আছে। মানে আজকে যেমন খালি কলকাতা পার্শ্ববর্তী এলাকা যে আমাদের ডিস্ট্রিক্ট গুলো আছে, এখানে প্রচুর ট্রাভেল এজেন্টস আছে যারা নট অনলি ডোমেস্টিক করছে বাট ইন্টারন্যাশনাল করছে। তো ওখান থেকে আমাদের বিজনেসটা আসতো। আর আমরা প্রচুর রেফারেন্সেস পেয়েছি। লিঙ্কডিনে যখন পোস্ট করতাম, ফেসবুকে লোকেরা রিচ করেছে, কেউ শেয়ার করে দিল, কোনো ভালো বন্ধু বা কোনো কাস্টমার একটু কমেন্ট করে দিল, অন্য 4টে লোক দেখতে পারলো, আরে তোমাদের এখানে প্রপার্টি আছে, নিজে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, এমনি করেই প্রচুর কাস্টমাররা রিচ আউট করেছে। এগুলো ব্যবসায়িক ওয়ার্ডে কিন্তু পুরোটাই অর্গানিক একদম। তো মার্কেটিং এ কোনো খরচা করো? মার্কেটিং এ আমাদের অ্যানুয়াল খরচা যখন হাইয়েস্ট আমরা যেটা করেছি, মানে আমাদের ফান্ড রেজের আগে, বছরে মানে খুব কম, মানে আমাকে ফিগারটা দেখে বলতে হবে, 40-50 হাজার টাকাও হতো না। মানে আমরা এই 40-50 হাজারের মধ্যে কি হচ্ছে, ফেসবুকে অ্যাড চালিয়েছি, স্পন্সার পোস্টে দিনে 250 টাকা 300 টাকা খরচা করছি। 300 টাকা যদি দিনে খরচা করি, মাসে 9000 টাকা। তাও সবসময় হতো না, সিজনের সময় চালাচ্ছি যেন আরো সেল আসে, অফ সিজনে তেমনি টাকা কম, তখন চালালে কি হবে মেবি। বাট আমি জুলাই মাসে অক্টোবরে অ্যাড চালাচ্ছি, তো তখন কমিয়ে দিতাম, দিনে 125 টাকা করে দিনে খরচা, যেটা মিনিমাম আছে। 125 টাকার নিচে অ্যাড চলবে না, তো আমি করতাম। ওটাতেও আমার একটা ক্রেডিটের ব্যবস্থা করে নিতাম। কি হতো, ক্রেডিট কার্ডে দেওয়া থাকতো, ক্রেডিট কার্ডে ওটা হতো, ক্রেডিট কার্ডে আরো 30 দিনের ইন্টারেস্ট ফ্রি সাইকেল পেয়ে যেতাম। এমনি হবে টাকাটাকে রোল করেছি, মানে টাকা ছিল না, লেকিন মার্কেটিংও করতে হবে, তো এমনি হবে করেছি। 22-23 জার্নিটা একটু বলো। 22-23 আমাদের মানে সেলসটা ভালো হয়। আমরা 22-23 অ্যারাউন্ড 90 লাখ টাকা মতো সেল করি। তো ওখানে কি হয়েছিল, একটা মানে বড় অংশে কর্পোরেট বুকিংস আমাদের কাছে সাপোর্ট আসা শুরু হয়ে যায়, আমরা আরো প্রপার্টিজ যদি খুলে যায় আমাদের সুবিধা হয়, প্লাস টিমটা একটু বেড়ে যায়। বাট অ্যাট দ্য সেম টাইম কি হয় যে এই কর্পোরেটটা না মানে একটা সাইক্লিক্যাল ব্যাপার ছিল। একটা কর্পোরেট একটা সার্টেন টাইমে এলো, অনেক টাকা ব্যবসা দিয়ে দিল, একটা স্পাইক হয়ে গেল,
ওই কর্পোরেটের প্রজেক্টটা শেষ হয়ে গেল, ওই লোকটা এবার তখন আবার হলো, যেটা আমাদের 23-24 হলো, মানে 90 লাখ থেকে আমাদের কমে অ্যারাউন্ড 60 লাখ হয়ে গেল। বলছে কর্পোরেটের আরেকটা প্রবলেম হলো, মানে আমি যেটা বুঝি বিটুবিতে, যে পয়সা ঠিক টাইমে আসে না, ওটা কিভাবে নেগেট করতে? তো পয়সা যেটা ছিল কর্পোরেটে, আমাদের যেহেতু এমএসএমই আছে, এমএসএমই দের একটা কি আছে, আমাদের এমএসএমই অ্যাক্টে কোনো এমএসএমই থেকে যদি আপনি কোনো পরিষেবা 45 দিনে হয়। আমার না ছোট ছোট আমি সেলস গুলো করতাম, ঠিক আছে, এবং আমাদের যারা হোটেল পার্টনার্স আছে না, ওখান থেকে করতাম। নিজেদেরও আবার আরো কিছু অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে আজকে আমি যদি দেখি 10 লাখ টাকা বিজনেস আসতে পারে, আমার কিছু টাকা ইনভেস্টমেন্ট একবারে তো 10 লাখে হচ্ছে না, ওভার পিরিয়ড অফ 3 মাস। নিজের একটু হিট নিয়েছি, বাট কর্পোরেটের তো সেলসটা আসবে, এবং চেষ্টা করেছি যে যদি একটু বেটার মার্জিনস রাখতে পারি ওখানে, এমনি হয়েছে। ওরা কিছু কিছু সময় অ্যাডভান্স দিয়েছে, আমাদের বলেছে যে একটু প্রবলেম আছে, তো ওরাও আউট অফ দ্য ওয়ে গিয়ে মানে পাটে পাটে দিয়েছে, মানে 100% তো দেবে না, 30% টাকা দিয়েছে, 40% টাকা দিয়েছে, মানে অ্যাটলিস্ট গাড়িটা চলছিল, সার্ভিসটা আমি দিতে পেরেছি। রাইট। তো ফান্ডিং কি তখন হয়েছিল না তখনও বুটস্ট্র্যাপ ছিল আমাদের? এই 23-এর সময় আমাদের কিছু এঞ্জেল ইনভেস্টর, মানে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এঞ্জেল ইনভেস্টর বলাটা ভুল হবে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, তাদেরকে আমি স্কুলের থেকে চিনতাম, চিরঞ্জীব চিনতো, তো ওরা বললো, আমাদের তখন কমপ্লায়েন্সেস একটা খুব টাকার খুব শর্টেজ হচ্ছে, মানে অফ কোম্পানিতে টাকা ছিল না, রিচ আউট করলাম, তো তখন আমরা অ্যারাউন্ড 4 লাখ টাকা মতন রেজ করি, 1 লাখ 1 লাখ 2 লাখ এমনি করে রেজ করি, কিছু ইকুইটি ডাইলিউট করে, ওই টাকাটা দিয়ে আমাদের কমপ্লায়েন্সেসে কাজ করতে একটু হেল্প হলো। এবং ওটা বলতে গেলে আমাদের ফার্স্ট টাইম কোনো বাইরের থেকে ইনভেস্টর এলো, মানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তো একরকমের, একটা অন্য ইন্ডিভিজুয়াল যারা আমাদের সঙ্গে রিলেটেড নয়, আমরা করলাম। তখন বুঝলাম যে হ্যাঁ, মানে আজকে 2-3 জন ভরসা করেছে, কালকে 30 জন করবে। একটা টাইমে যেদিন আমাদের ইচ্ছে তো ছিল আইপিওর কথা শুনলে তো লোকেরা হাসতো, তো ওটাও একটা দিন আসবে। তো এই 3-4 জনকে পাওয়ার আগে কতগুলো ইনভেস্টর তোমাকে রিজেক্ট করেছিল? ওটা মেলে হবে 60-65। মানে 60-65 জনকে যখন তুমি 60-65 জনের দ্বারা রিজেক্ট হলে, মানে মেন কন্টেনশন বা মেন ইস্যুস কি ছিল তাদের? ওরা বলছে ক্রাউডেড মার্কেট একটা, সেকেন্ড হচ্ছে স্কেলটা খুব ছোট, ওকে, নাথিং ইউনিক, ওকে, 4 নম্বর হচ্ছে আরেকজন কেউ আসলে আমি আসবো, আচ্ছা, 5 নম্বর হচ্ছে আমি সেক্টরে করি না, ওকে, 6 নম্বর হচ্ছে এটা আমার ফান্ডের মাইন্ডেটের বাইরে, 7 নম্বর হচ্ছে আমি তোমার কম্পিটিটর ইনভেস্টর, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, 8 নম্বর হচ্ছে এই জিওগ্রাফিতে আমি করি না, 9 নম্বর হচ্ছে উই উইল পাস দ্য অপরচুনিটি, নেক্সট স্টেজে জানাবো, নেক্সট স্টেজে রিচ আউট করো, আমাদেরকে তোমার জার্নির ব্যাপারে জানাতে থাকো যদি বেঁচে থাকো। মানে এটাতেই সীমিত না, আরো ছিল পয়েন্ট, আরো আসছি। আর 10 নম্বরে ছিল, মানে মনে করার চেষ্টা করছি, আমি হলেও কিন্তু বলতে পারতাম। 10 নম্বরে ছিল এখানে টাকা বাড়াতে পারবে না, আর বাকিগুলো আমার ঠিক মনে নেই। স্পয়লার ফর হোমস্টে স্টার্টআপস, আপনারা যদি হোমস্টে ব্যবসার সাথে জড়িত, আপনারা যদি ফান্ডিং রেজ করতে চান, এই 10টা পয়েন্ট মাথায় রাখবেন কোন ইনভেস্টরকে অ্যাপ্রোচ করার আগে, তাই তো? আর কিছুরা তো ঘোস্টিং করেছে, মেল পেয়েও বলে। হ্যাঁ, কয়েকজন ইনভেস্টর বলছে আমার কন্ট্যাক্টটা পেলে কিভাবে। তো আমার কি ছিল, আমি লিঙ্কডইনে খুঁজে খুঁজে বার করাবে, আমার একটা কর্পোরেট একটা কিছু বছর এক্সপিরিয়েন্স ছিল, তো মানুষের কন্ট্যাক্ট বার করাটা আমার একটা হবি বলতে পারো, বা একটা ইন্টারেস্ট ছিল। আমাকে আমার কাজটা বার করার জন্য কন্ট্যাক্টটা বার করতে হবে, যাই হোক না কেন, ওটাকে তুমি স্ক্রেপিং বলো, ক্রলিং বলো, হ্যাকিং বলো, কন্ট্যাক্ট আমাকে বার করতে হবে। আর আমি মেল পাঠাতাম, আমি মেল পাঠাতে লজ্জা করিনি, নির্লজ্জা হয়ে মেলটা পাঠিয়েছি। তো কিছুটা রিপ্লাই করেছি, কিছুটা করে আমি বুঝতেই পারতাম স্প্যামে হয়েছে, রিপ্লাই করেনি, 1 সপ্তাহ পরে মেল করা, আবার মেল করা, যতক্ষণ বিরক্ত হয়ে রিপ্লাই না করে, ভাই আর মেল করিস না, আমি ইন্টারেস্টেড নই। বুঝলাম। 23-24 জার্নিটা একটু বলো। 23-24 যেটা হলো, আমাদের ছত্তিশগড় ট্যুরিজম থেকে হোমস্টে নিয়ে যেহেতু আমরা কাজ করছিলাম, ওরা আমাদেরকে ইনভাইট করলো। কিভাবে, মানে এরা জানতে পারে কিভাবে? দ্যাট ইজ অলসো আমি যখন সেরুমসের আগে আমি একটা কোম্পানিতে ছিলাম, স্টেজিলা বলে, যারা এয়ারবিএনবির ইন্ডিয়ান, এটা বন্ধ হয়ে গেছে আজকে, এটা বন্ধ হয়ে গেছে। এয়ারবিএনবি, আমি নর্থ ইস্টে টিমের পার্ট ছিলাম,
আমি 100+ হোমস্টেজ ওপেন করেছি, যেগুলো হোমস্টে ছিল না। তো অনেক জায়গায় ইনক্লুডিং ছত্তিশগড়ে আমি করেছিলাম, এবং ছত্তিশগড় ট্যুরিজমের হোমস্টে পলিসিটা আমি ডিজাইনিং করতে আমি আর আমার টিমের মেম্বাররা ছিলাম। কন্ট্যাক্ট গুলো ছিল 2016 কন্ট্যাক্ট গুলো ছিল, আমি ওদের সঙ্গে ওখান থেকে আমার কাছে গেস্টও আসতো, টুরিস্টও আসতো। তো ওরা বললো যে হোমস্টে নিয়ে তুমি কাজ করছো, তুমি আসো, হেল্প আস ইন প্রমোটিং বাস্তার। বাস্তার শুনলেই তো লোকের মাথায় অন্য একটা পিকচার চলে আসে। কথা হলো, টিকিট পাঠিয়ে দিল, আমি বলছি যাবো কিভাবে, দেখলাম টিকিটও চলে এলো, ফ্লাইটের টিকিট, আসা যাওয়ার, থাকা ফাঁকা সবকিছু, আমি যাই। তো গেলাম ওখানে হোমস্টে, ওখানে একটা নতুন এক্সপিরিয়েন্স, অনেকগুলো মাল্টিপল ইনফ্লুয়েন্সারের সঙ্গে মিট করলাম, ওটা পাবলিশ হলো। তারপরে যে ফরেস্ট ডিপার্টমেন্ট ওরাও ফিচার করলো। আমি দেখলাম যেখানে অপরচুনিটি পাচ্ছি চলে যেতাম, যদি পকেট থেকে টাকা না লাগে বেস্ট হচ্ছে, কারণ কি টাকা ছিল না, বাট যদি লাগে, যদি আমি দেখি যে ওখান থেকে আমাদের পিআরটা হতে পারবে, লোকেরা জানতে পারবে, ওয়াই নট। ওই মিটে গেলাম, আমি 2-3 দিন ছিলাম, অনেক ভালো ভালো লোকের সঙ্গে মিট করতে পারলাম, ইনফ্লুয়েন্সারের সঙ্গে মিট করলাম যাদের 5 লাখ 6 লাখ ফলোয়ার্স আছে, ভালোভাবে ওরাও জানতে পারলাম। মানে এদেরকে তো আমার রিচ করা সম্ভব না, আমাকে পাত্তেই দেবে না, তুমি কে, আমাকে 50,000 বা 1 লাখ টাকা দাও, ওদের সঙ্গে সামনাসামনি বসে চেষ্টা করেছি। আরেকটা আমার জিনিস যেটা খুব মাথায় আসছে, আমি এয়ারবিএনবির খুব বড় ফ্যান, অ্যান্ড আমি ব্রায়ান চেস্কির ইন্টারভিউ, যিনি কিনা কোফাউন্ডার এয়ারবিএনবির, ব্রায়ান চেস্কির আমি ইন্টারভিউ দেখতেই থাকি। অ্যান্ড ওনার কথা অনুযায়ী, যদিও এয়ারবিএনবি আজকের দিনে ইটস অলমোস্ট $90-100 বিলিয়ন ভ্যালুড কোম্পানি, ওনার কথার অনুযায়ী যে ওনার আর্লিয়েস্ট অফ স্টেজে বহু এন্টারপ্রেনার ওনাকে রিজেক্ট করেছিল, অ্যান্ড মানে রিজেক্ট কিসের জন্য করেছিল সেটা কিন্তু উনি বলতেন না। তো আমি ইউএস শার্ক ট্যাঙ্ক দেখতাম, বা বাকি যারা ইউএস এর ফেমাস ইনভেস্টর আছে, তারা মানে জানতে চেষ্টা করতাম যে তারা অ্যাকচুয়ালি এয়ারবিএনবি কে কেন রিজেক্ট করেছিল। তো ক্রিস্টোফার স্যাকা বলে একজন ইয়াং এন্টারপ্রেনার কাম ইনভেস্টর আছে, who was one of the youngest or earliest investor in Twitter. তো ওনার যেটা কন্টেনশন ছিল এয়ারবিএনবি তে ইনভেস্ট করার না জন্য, যে উনি বলতেন যে ভাই, এয়ারবিএনবি ইজ অ্যান অ্যাসেট লাইট মডেল, ওরা কিচ্ছু অন করে না। ওনার অ্যাপ্রিহেনশন ছিল যে এয়ারবিএনবি একটা মানে ওনারের থেকে লিজে নিল, সেখানে যদি কোনো মলেস্টেশন বা কোনো মার্ডার হয়ে যায়, এক্ষেত্রে কোম্পানিটা পুরো ফেসে যাবে, এন্ড ওনার পয়সাটা চলে যাবে। তো এইখানে তো মানে এই ব্যাপারটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো হাউ ডু ইউ ট্যাকল দিস? সো এখানে যেটা হচ্ছে, মানে যেটা এয়ারবিএনবি করে, এয়ারবিএনবি একটা প্ল্যাটফর্ম, রাইট, ওরা জাস্ট কাস্টমার এবং এদেরকে কানেক্ট করছে। আমাদেরও বিয়ারা স্টার্টআপ ইন্ডিয়া, আমাদের রেকগনিশন আছে হোমস্টে এন্ড হোটেল অ্যাগ্রিগেটর। আমাদের যখনই কোনো প্রপার্টিতে গেস্ট হাউস জায়গা, বেসিক যেটা পুলিশের নর্মস আছে, ওই গেস্টের সব ডিটেলস রাখতে হয়। সব জায়গাতে সিসিটিভি প্রোভাইড করা সম্ভব নয়, হোমস্টেজ এন্ড অল, অনেক জায়গাতে আমরা পুট আপ করেছি। ওই বেসিক জিনিসটা হয়, কোনো প্রপার্টিতে যদি এমনি রকমের কিছু থাকে, প্রপার্টি অবভিয়াসলি একটা দায়বদ্ধতা থাকে, কিন্তু প্রপার্টি যদি প্রপারলি পেপার ওয়ার্ক করে, প্রপার্টির কাছে যদি ডকুমেন্টেশন থাকে, ঠিক আছে, প্রপার্টি অলওয়েজ ওটাকে কন্টেস্ট করতে পারে, কোর্ট অফ ল যদি এটা চায়। এমনি রকমই আনফরচুনেট ইনসিডেন্ট হতেই পারে, মানে তুমি মলেস্টেশনের কথা বলছো, কারোর হেলথ ইস্যু হতে পারে, কারোর হার্ট অ্যাটাক হতে পারে, কারোর সিজার হতে পারে, ঠিক আছে, আমাদের আশেপাশে হোটেলে হয়েছে। বাট তোমার কাছে যদি ডকুমেন্টেশন যাদের প্রপার থাকবে, ওরা কিন্তু অনেক বেটার ভাবে করতে পারবে। মানে ইজ ইট আ চ্যালেঞ্জ? কারণ মনে করো ইট ইজ ডেফিনেটলি আ চ্যালেঞ্জ, বাট কেউ যদি প্রসেসটাকে ফলো না করে আর ঠিকভাবে লস গুলো না জানে, তো এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। তো সেলুমস ইজ কমপ্লায়েন্ট ইন দিস অ্যাসপেক্ট। আমরা কমপ্লায়েন্ট আমাদের করতে হবে, আমরা ডে 1 থেকে আমরা খুব পার্টিকুলার, যে গেস্ট আসলে গেস্টের ডিটেলসটা আমাকে লাগবে, গেস্টের কাছে একটা কনফার্মেশন মেল যাবে যে আপনার বুকিংটা আমাদের থেকে কনফার্ম হয়েছে। মানে ভার্বালি বেসিসে করে কোনো লাভ নেই। রিজন কি হচ্ছে না, ওই গেস্টটা কালকে বলতেই পারে আমি তো আপনার কাছে বুকিং করিনি, বাট আমার কাছে একটা ডিজিটাল যদি ফুটপ্রিন্ট থাকে যে আমি ওনাকে মেল করেছি না, আমি অবভিয়াসলি ওটাকে কোর্ট অফ লতে চ্যালেঞ্জ করতে পারবো। ওকে, যে আমি পেমেন্ট পেয়েছি, আমার পেমেন্ট করা, আমরা ম্যাক্সিমাম অনলাইন পেমেন্টে ইনসিস্ট করি, যে পেমেন্টে যখন একটা ট্র্যাক রেকর্ড চলে আসে, কে পেমেন্ট করেছে, কোথা থেকে, আমরা ওখান থেকে অবভিয়াসলি ট্রেস করতে পারি। তো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকলে অবভিয়াসলি যে কোম্পানিটা থাকবে ওদের ফুটিংটা অনেক স্ট্রং হয়ে যায়। তো মনে করো তোমরা 3 পার্টনার 18 থেকে 23 ব্যবসা করলে, তো মনে হয়েছিল যে এইবার হয়তো অনেক লার্নিং হয়েছে, এইবার নেক্সট স্টেজে যাওয়া যাবে, আরেকটু স্কেল আপ করা যাবে? স্কেল আপের কথা তো মানে ভাবছিলামই, বাট আমরা বুঝতে পারছি আমরা কি ল্যাক করছি, কোন জায়গাতে ল্যাক করছি। আমরা চাইছিলাম যে একটা যদি অপরচুনিটি পাওয়া যেতে পারে, তাহলে আমরা করে দেখাতে পারবো যে কি। আর অনেকবার না আমাদের এটাও দুঃখ লাগতো যে
মেবি কালকের কোম্পানি মানে যাদের কাছে ফান্ডের অ্যাক্সেস আছে, আমি ফান্ডের সোর্সে যাচ্ছি না, বাট খুব ফটাফট ফান্ড এলো অন্য কোনো জায়গার থেকে, অন্য কোনো বিজনেস থেকে, খুব ফটাফট প্রপার্টি নিচ্ছে। প্রফিটেবল কতটা প্রফিটেবল হচ্ছে, লসে চলছে, ওটা ওরাই বলতে পারবে। বাট বাইরের থেকে তো খুব ভালো চলছে। একটা কোম্পানি কালকে এসে যদি হঠাৎ করে 50টা প্রপার্টি নিয়ে নেয়, বাজারে তো ওরই চর্চা হবে, কাস্টমার বলবে ওর কাছে 50টা প্রপার্টি আছে, আমি ওর কাছেই যাবো। তো ওটাই আমাদের হতো যে এমনি যদি পাওয়া যেত, বাট সব জিনিসের একটা টাইম থাকে। মানে ওই বলে না যে ডার্কার দ্য নাইট মানে নিয়ারার দ্য মানে মর্নিং, এটা মানে কোডটা আমি এক্স্যাক্টলি বলতে পারলাম না, মানে রাতটা যত বেশি ডার্ক হয় সূর্যটা কিন্তু অত কাছাকাছি আছে। ফান্ডিং ফান্ডিং ফান্ডিং, তো জয়দীপ দা ফান্ডিংটা এলো কবে এন্ড কিভাবে? ফান্ডিংটা অনেকদিন ধরে তো আমরা ট্রাই করছিলাম, যেটা আমি আগেও বললাম। তো একটা কমিউনিটি আছে বেঙ্গল এন্টারপ্রেনিয়ার ইকোসিস্টেম, যেটা তুমি স্টার্ট করেছিলে 2023 সালে। তো যেটা বিভিন্ন স্টার্টআপস, অ্যাসপায়ারিং যারা স্টার্টআপ করবে ভাবছে, যারা বিজনেস আছে, ওদেরকে একটা কংগ্লোমারেশন এবং ইনভেস্টার্স, এঞ্জেল ইনভেস্টার্স, ইকুইটি ইনভেস্টার সকলকে মিলে তুমি সমাবেশ করেছো। এই ফোরামটাতে আমাকে ইন্ট্রোডিউস করে পল্লব গাপ্পু, যে আগে পডকাস্টে ছিল। ও একদিন আমার সাথে দেখা করে নর্থ ইস্টে আর কিভাবে কোথায় এক্সপ্যানশন করা যায়। তখন ও বললো তুমি বিইতে কেন নেই? বললাম বিইটা কি? ও বললো যে এমনি আছে। ওর আগে আমি তোমার পোস্ট দেখেছিলাম, তোমার পোস্ট ফলো করতাম লিঙ্কডিনে। বললাম ঠিক আছে। ফার্স্ট মিটে গেলাম, আমি তো এনার্জি দেখে, লোকেরা পিচ করছে এগুলো দেখে তো ব্লোন অ্যাওয়ে হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে মিট আপ করা শুরু করলাম। তারপরে যখন গাপ্পু ক্রাউড ফান্ডিং করে ফান্ডিংটা তুললো একদিন, করলে ইউ ওয়ার দ্য ফার্স্ট ইনভেস্টর, আমার মনে আছে যে ইউ কমিটেড 2 lakhs। তখন আমার মনে ছিল যে গাপ্পু করতে পারছে, আমরাও করতে পারবো, ওয়াই নট ট্রাই। আমি চিরঞ্জীবের রাহুলকে বললাম। তো তারপর তোমার সঙ্গে কথা হয়েছে, বানালাম, ফ্লোট করলাম, কিছু লোকেরা রিচ আউট করলো, বাট সামওয়্যার কথাটা এগোচ্ছিল না। মেবি আমাদের আস বেশি ছিল, আমরা তখন যা রেস করতে চাইছিলাম। কথা হচ্ছে বলতে হচ্ছে 1 মাস 1.5 মাস গেল। ইন দ্য মিনওয়াইল তোমার সঙ্গে আর কিভাবে পিসটাকে বেটার করা যায়, তোমার সঙ্গে একদিন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মিট করলাম, জানালাম যে হোয়াট এক্স্যাক্টলি, তুমি জানতে চাইলে যে সিরমস এক্স্যাক্টলি কি করছে। তো সিমিলারলি আরো কথাবার্তা বলতে গেলে, দেন ওয়ান ফাইন ডে তোমার সাথে কথা হচ্ছিল, তুমি জানলে কিভাবে আমরা এতদিন জার্নি করেছি, উই হ্যাড আ ব্রিফ ডিসকাশন। দেন আমি যেটা বলছিলাম যে আফটার নাইট দ্য ডে কামস, সো উই ওয়ার ফরচুনেট টু গেট ইউ অ্যাজ অ্যান ইনভেস্টর, দ্য ফার্স্ট কমিটমেন্ট এক্সটার্নাল ইনভেস্টর অফ ইউর স্টেজে, তোমার স্টেজের একটা ইনভেস্টর এলো। অ্যান্ড মানে এই যে একটা ডার্ক ফেজ যেটা ছিল না, উই গট আ সানলাইট। মানে তোমার নাম ইজ অরুণ, অরুণ মিন্স সান ইন হিন্দি। সো উই গট দ্যাট। তুমি যখন অ্যাড হলে এন্ড দেয়ার ওয়াজ আ ওয়াইল্ড ফায়ার, তখন হঠাৎ করে সব লোকেরা জেগে উঠলো, ভাই তুমি টাকা তুলছো, অরুণ ইনভেস্ট করছে, ভাই আমাকে একটু দেখো। বাট তখন তো অলরেডি ঝাপ বন্ধ হয়ে গেছে, বিকজ আমরা তো বলেছি ভাই যে আমাকে রিজেক্ট করেছে আমি তো ইমিডিয়েটলি তো যাবো না ওর কাছে, আনটিল মাই ইনভেস্টার অ্যালাউজ মি। এবং ভাই তুমি আমার দুঃখের দিনে নেই, তুমি সুখের দিনে কিন্তু দয়া করে এসো না। অ্যান্ড প্রচুর ক্লায়েন্ট ইনকোয়ারিজ বাকি সবগুলো হওয়া শুরু হয়ে গেল। ফান্ডিংটা আসার পরে আমরাও কনফিডেন্স পেলাম টু হায়ার আ বেটার টিম। আমরা ওই কর্পোরেট কন্ট্যাক্ট যেখানে হাত পিছিয়ে যেতাম, যে আরে ক্রেডিট দিতে পারবো না, কাজটা ছেড়ে দিলাম, কাজগুলো তোলা শুরু হলো। সব 23-এর মাঝামাঝি তো এগুলো হচ্ছে? এটা আমাদের 24-এ তুমি অগাস্টে করলে। তারপরে আমরা কিছু প্রপার্টিজ দেখছিলাম, যেটা আমাদের ইচ্ছে ছিল যে প্রপার্টিটা নেবো, তুমি বললে হ্যাঁ গো হেড। তুমি যখন গো হেড বললে, অ্যান্ড মানে আই ওয়ান্ট টু সে দিস যে অরুণ করেছে, অন্য ইনভেস্টর করে না, আমার নলেজে না, আমার লিমিটেড নলেজে জানা নেই। ইভেন উইদাউট সাইনিং আ ফর্মাল কন্ট্রাক্ট অর এনিথিং, হি জাস্ট স্টার্টেড ওয়ারিং দ্য মানি। আমরা বলছি ভাই কাগজ কিছু হয়নি, মানে মানি ওয়াজ কামিং। বললাম যে কি হচ্ছে, বললাম যে না লেট আস স্টার্ট। টাকা যখন এসে গেছে উই নিড টু বাকল আপ, এন্ড জাস্ট বিফোর দ্য সিজন উই স্টার্টেড গেটিং দ্য মানি। আমরা একটু ইউটিলাইজ করলাম। অফিস দেখি, আমাদের শিলিগুড়ি অফিসে, তুমি পুরোনো অফিসটা দেখোনি, গেলে তোমাকে আমি দেখাবো। অফিসটা দেখে না প্রচুর স্টাফ ঘুরে যেত, না এটা বাড়ির মতো লাগছে, যাবো না। কলকাতাতে আমাদের রেজিস্টার্ড অফিস দমদমে না কাজ করতে যাবো না। এটা এক একটা লোকে মাইন্ড ব্লক, সকলে যে হবে না, মেবি আমি যে ক্যান্ডিডেট গুলো হ্যান্ডেল করেছি। অফিসের নিয়ে ভাবা শুরু করলাম, প্রপার্টিজ বেড়ে গেল, অ্যান্ড উই সো আ জাম্প।
তো জাম্পের ব্যাপারটা আরো তুমি জানো কিভাবে জাম্পটা হয়েছে। জাস্ট টু সকলকে একটা পার্সপেক্টিভ যদি আমি দিই, আগের বছরে আমাদের যা রেভিনিউস ছিল, আমরা আজকের দিনে মানে ইয়ার অন ডেট ওটার 6 times 6x গ্রোথে বসে আছি। আমাদের সেলসেও একটা ভালো রকমের গ্রোথ হয়েছে, এবং আমরা যেভাবে আমাদের টিম মেম্বার্স অ্যাড হচ্ছে, ভালো ভালো জায়গা থেকে লোকেরা আমাদের কাছে রিচ আউট করেছে, প্রপার্টি ওনার্স রিচ আউট করছে। প্লাস বিতে যে কমিউনিটি, একটা 2500 লোকের কমিউনিটি, এখান থেকে প্রচুর লোকেরা নিজেদের প্রোগ্রামের জন্য করছে। এবং আরুণ আসার পরে, তোমার আসার পরে যেটা সবচেয়ে বড় ব্যাপার হয়েছে, আমি ইভেন্টসে কাজ করেছি 6 বছর, আমি কনফারেন্সেস এক্সিবিশনসে করেছি একটা বড় চেম্বার অফ কমার্সে। তো ওটা আমার ইচ্ছে ছিল যে একদিন আমি এটা করবো। তো সিন্স তুমি আমাদেরকে গ্রিন লাইট দিলে, দেন আমরা ওটা শুরু করলাম। এন্ড আজকের দিনে আমি কর্পোরেট ইভেন্টস স্মল স্কেল শুরু করেছি, বাট ইভেন্চুয়ালি আমরা জানি যে ইট ক্যান বি আ $multi-million বিজনেস। কারণ কি মাইস আজকের দিনে মানে গভর্নমেন্টও প্রমোট করছে যে মাইস হলো, কর্পোরেট ইভেন্টস হলো, কর্পোরেট বুকিংস হলো, এটা একটা বড় ট্রাভেলের সেক্টর আছে যেখানে প্লেয়ার্স আছে, বাট সকলের সার্ভিস ওরিয়েন্টেড নয়। তো আমাদের হোমস্টেজ, হোটেল ম্যানেজমেন্ট যেমন চলছে, সাথে সাথে আমাদের মাইস এন্ড কর্পোরেট বুকিং সেগমেন্ট হচ্ছে, যেটা আমরা এক্সপেক্ট করছি উইদিন দ্য নেক্সট 3 to 5 years, মানে বিফোর আমাদের আইপিও। দুটো কিন্তু প্যারালালি হবে। এমনিও হতে পারে যে মাইসের বিজনেসটা আমাদের এই এক্সিস্টিং বিজনেসে বড় হয়ে যাবে। তো আরেকটা যেটা আমার মনে হয় যে অনেকের জানা উচিত, যেটা এখনো আনঅর্গানাইজড, মানে one of the biggest unorganized industry in India is the marriage industry. মানে একটা সিজনে বা একটা বছরে কমসে কম 25 লাখ কোটি টাকার কাজ কারবার হয়, মানে আমি যা স্ট্যাটস দেখেছি। একদম। তো মানে সেরুমসের যে মানে সেরুমস ইজ আ প্রক্সি টু দিস গ্রোথ, রাইট? তো সেরুমস এই গ্রোথটাকে ক্যাপিটালাইজ করার জন্য কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে? সো আজকের দিনে এক্সিস্টিং আমাদের কি আছে, এক্সিস্টিং আমাদের যে গেস্ট হাউস যেগুলো আছে, ওটাতে অলরেডি কিছু ম্যারেজের লোকেরা থাকছে, গেস্টরা। কেন কি আমরা ক্যাপাসিটি খুব বেশি নয়, তো আমরা ইমিডিয়েটলি আমাদের যে ইনভেন্টরি ফর ক্যালকাটা যে মেজর ইস্টার্ন ইন্ডিয়া যে ক্যাপিটাল গুলো আছে ওখানে বাড়াচ্ছি। কারণ কি কর্পোরেট বুকিংস, ম্যারেজ বুকিংস এর জন্য ওদের রুমস লাগে, যারা গেস্টরা যারা আসে, সকলের তো বাজেট 3 স্টার 4 স্টারে থাকে না। তো এই যে কর্পোরেট যে বাজেট, যাদের 2000, 2500, 3000 রেঞ্জের মধ্যে প্রচুর লোকেরা রুম খোঁজে ওয়েডিং সিজনে, এটা একটা আমরা কেটার করছি। নাম্বার 2 হচ্ছে যে প্রি ওয়েডিং শুট আজকের দিনে একটা খুব বড় সেগমেন্ট। এই যে 25 লাখ কোটি টাকার যে কথা বললো, তো সকলেই ক্যালকাটাতে যদি প্রি ওয়েডিং শুট করি, লোকেরা ট্রাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, আউটরাম ঘাট, আরো বেশ কয়েকটা জায়গা আছে। আজকের দিনে ফটোগ্রাফাররা বলছে নতুন কি আছে, তো দেয়ার আ ট্রেন্ড যে আমি হিলসে করবো বা সি বিচে করবো। সি বিচ তো আমার দীঘা মন্দারমণি আছে, ওখানে যখন আমাদের প্রপার্টিজ আসবে উই ক্যান ক্যাপিটালাইজ অন দ্যাট। আমাদের যে হিলসে যে প্রপার্টিজ গুলো আছে, অফ বিটে সুন্দর সুন্দর হোমস্টেজ আছে, অলরেডি অরুণ থেকেছে, আরো বেশ কয়েকজন থেকেছে, খুব সুন্দর ফিডব্যাক। ওটা একদম আইডিয়াল হচ্ছে প্রি ওয়েডিং শুটের জন্য, যেখানে লোকেরা ফটোগ্রাফটা দেখে, ভিডিওটা দেখে বলে ভাই এটা কোথায়, এটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা কি আমাদের নর্থ ইস্টে? তো তোমাকে না থাইল্যান্ড বা অন্য জায়গাতে, তোমার যদি বাজেট পারমিট করো, তুমি আমাদের এখানে হোমস্টেতে করতে পারো। অ্যান্ড একটা ভেরি ভেরি অ্যাফোর্ডেবল কস্ট, মানে তোমার পকেটটা জ্বলে যাবে না, তুমি ভালো লোকেশন পাবে, ভালো ওয়েদার পাবে, অ্যান্ড আ সাপোর্টিং স্টাফ। তো আজকের দিনে আমি যদি ঠিক বুঝি অ্যাজ অ্যান ইনভেস্টর, সেরুমস এর মেন ফোকাস এরিয়া হচ্ছে ক্যালকাটা and the land of 7 beautiful sisters. Yes. তো 7 beautiful sisters কারণ কি, অফবিট বলে বা নেগলেক্টেড বলে? সো অনেকগুলো রিজনস আছে। আগে বলে দাও যে 7 beautiful sisters অ্যাকচুয়ালি আমি কি বলছি। সো আমাদের এখানে নর্থ ইস্টে যে বিভিন্ন স্টেটস গুলো আছে, এদেরকে আমরা সিস্টার্স বলি। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, সিকিম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি 8খানা স্টেট, সিকিমকে নিয়ে 8খানা স্টেট হচ্ছে। তো এই 8খানা স্টেটে না খুব ভ্যারাইটি অফ বিউটি, মানে আজকের দিনে যদি আমি ওয়ার্ল্ড ওয়াইডে যদি দেখি, মানে বিভিন্ন যে সার্ভেস গুলো হয় না, ইন্ডিয়ার থেকে কিন্তু নর্থ ইস্টের জায়গাগুলো খুব প্রমিনেন্টলি ফিচার হয়, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব প্রমোট করছে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ। এবং এই জায়গাগুলো ভার্জিন, আজকে তুমি সিমলা বলো, মানালি বলো, খুব সুন্দর জায়গা, কাশ্মীর বলো, বাট ওভার ট্যুরিজম হয়ে গেছে। সিমিলারলি যদি আমি নর্থ ইস্ট দেখি না, অনেকটাই আনটাচড আছে, সেলিব্রিটিসরা প্রচুর যাচ্ছে, প্রচুর ওয়েব সিরিজ এসব শর্ট হচ্ছে, এবং কি আছে যে একটা বিউটিফুল একটা ভার্জিন ব্যাপার আছে, হাওয়াটা ভালো। আজকে কিন্তু আমরা দেখছি হাওয়াটা কত খারাপ হয়ে গেছে। কাছাকাছির মধ্যে আমি কলকাতায় থেকে 12 ঘন্টা 14 ঘন্টা ট্রাভেল করলে একটা সুন্দর একিউআই জায়গা, ইন্ডিয়াতে কম একিউআই জায়গা ম্যাক্সিমাম আছে নর্থ ইস্টে। কেন কি ফরেস্ট কভার এরিয়া নর্থ ইস্টে বেশি, এবং
ফরেনার্সরা প্রচুর ভিজিট করে নর্থ ইস্টে, বিকজ ফ্লোরা এন্ড ফনাটা খুব ভালো, হাওয়াটা খুব ভালো, এবং অর্গানিক ফুড। মানুষের যদি শরীরটা ভালো করতে হয় না, নর্থ ইস্টটাকে খুব ভালো। আমরা কেন এসেছি, খুব সিম্পল হচ্ছে যে আমরা দেখলাম আমরা যদি বড় মেজর সিটিজে যাই, আমরা ওখানে না খুব ছোট প্লেয়ার, কারণ বড় বড় প্লেয়ার আছে, ডিপ ফান্ডেড প্লেয়ার্স আছে, যারা আমাদেরকে উঠতেই দেবে না, আমাদের স্টাফ তুলে দেবে বা আমার প্রপার্টি তোলা, ওদের জন্য কোনো ব্যাপার না। এমন একটা জায়গাতে যাওয়া যেখানে আমরা মেজরিটি প্লেয়ার হতে যাবো। একটা বড় মার্কেটে 0.1% হওয়ার থেকে একটা ছোট স্পেসিফিক নিশ মার্কেটে আমার কাছে যদি 50% মার্কেট শেয়ার থাকে, ওটা কিন্তু একটা মানে আজকের দিনে আমাকে ওটিএ প্লেয়ার্স, ট্রাভেল এজেন্টস, কাস্টমার সকালে বলে বস নর্থ ইস্টে যাবো, সেরুমস আছে, আমাকে হেল্প করবে টু গেট দ্য বেস্ট অফ দ্য স্টেজ। আমরা এটা করলাম। প্লাস ইন অ্যাডিশন টু দিস, নেবারিং কান্ট্রিজও আমাদের আছে, যেটা আজকের দিনে ভুটান, বাংলাদেশ, নেপাল, এটা একটা বড় সেগমেন্ট। আমি যদি নর্থ ইস্টে 8খানা স্টেটস প্লাস ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা আর এই নেবারিং কান্ট্রিজ গুলো দিই না, 100 কোটির উপরে বেশি মানুষ থাকে। মানে আমরা এই সারা দেশে আমি কেন করবো, আমি ইস্টেই যা আমার লোক আছে, যা আর আন্ডার পেনিট্রেটেড বড় প্লেয়ার নেই, কটা বড় হোটেল চেইনস আছে এখানে, সকলেই বাইরে বেস্ট আছে। ওরা কি হয়, নর্থ ইস্টে যে আটকে যায়, সব একটা খুব কম শ্রেণী মানুষই কিন্তু তাজ বা প্রিমিয়াম প্রপার্টিসে থাকবে। আমরা তো মিডল ক্লাসকে নিয়ে কেটার করছি। 1500 থেকে 4000, 5000 এই রেঞ্জের মধ্যে আমাদের হোমস্টেজ বা হোটেলস আছে, যেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলি যে ভালোভাবে থাকা খাওয়া করে আসতে পারে। আমাদের নর্থ ইস্টই কেন, এখানে আমরা মেজরিটি প্লেয়ার হবো। আর এটা অনেকবার অনেক স্টার্টআপসই দেখিয়েছি যে অনেক বড় মার্কেটে না করে একটা স্পেসিফিক পকেটের মধ্যে না তুমি একটা মার্কেট লিডার হতে পারে, মাল্টি করোড় বিজনেস হতে পারে। মানে যেটা তোমার ল্যাঙ্গুয়েজে তুমি বলে লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটা আমার হাতের কাছে আছে, হাতের কাছে না করে আমি কেন অত দূরে যেতে যাবো। 20 বছর আগে বা তারও আগে আমি হয়তো কাহোনা পেয়ারে দেখেছিলাম। আমি বলবো আমি কেন এটা বলছি। অ্যান্ড কাহোনা পেয়ারে শুট হয়েছিল বেসিক্যালি নিউজিল্যান্ডে। তো পড়েছিলাম যে কাহোনা পেয়ারে মানে ব্লকবাস্টার হওয়ার পরে নিউজিল্যান্ড ট্যুরিজম বহুত বেড়ে গেছিল, ইন্ডিয়া থেকে প্রচুর লোক গেছিল। তো রিসেন্টলি আমি একখানা ওয়েব সিরিজ দেখলাম, আমি বিগ ফ্যান অফ জয়দীপ এলাওয়াত। আজকের দিনে হি ইজ লাইক আ মেগা সুপারস্টার। তো রিসেন্টলি পাতাল লোক ওয়েব সিরিজ अगेन ইটস আ ব্লকবাস্টার। তো পাতাল লোক শুট হয়েছিল নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে ট্যুরিজমে কিছু আপস্টিক দেখছো তুমি? নাগাল্যান্ডে অলরেডি হর্নবিল ফেস্টিভ্যালের জন্য একটা হচ্ছে, নাগাল্যান্ডে আমরা এখন অব্দি আসিনি, বাট আমাদের প্ল্যান আছে আমরা ওখানে যাবো। এবং ম্যাক্সিমাম অনেকগুলো ওয়েব সিরিজ, ইভেন ফ্যামিলি ম্যানটাও নর্থ ইস্টে শুট হচ্ছে এই বছরে আসছে। আই থিঙ্ক ইট ইজ কামিং ইন অক্টোবর। তো নর্থ ইস্টার্ন একটা বড় পুশ হবে। আজকে নেটফ্লিক্সে, অ্যামাজন প্রাইমে অনেকগুলো ওয়েব সিরিজ হচ্ছে যেগুলো নর্থ ইস্টে শুটিং হচ্ছে। করিনা কাপুরের যেটা হলো লাস্ট একটা জানে যা, ওটাও আমাদের নর্থ ইস্টে শুট, ওটাও দেখেছি, রাইট? হ্যাঁ, তো পরপর হচ্ছে। তো আজকে দিনে কেন আসছে, এই ফিল্ম মেকাররা তো চাইছে ভার্জিন জায়গা, নতুন জায়গা, নতুন কালচার, নতুন ফুড, যেটা এবং ব্লগার্সরা, বড় বড় যারা ট্রাভেল ইনফ্লুয়েন্সাররা সব নর্থ ইস্টে আসছে। কার্লি টেলস ও নর্থ ইস্টে পুরো কভার করছে, আর অরুণাচল প্রদেশ গুলো রিসেন্টলি ওরা আসামও কভার করলো। তো ওরা দেখতে পাচ্ছে, এন্ড গভর্নমেন্ট ইজ সাপোর্টিং আস। রাইট। আচ্ছা, মনে করো যে এই মার্কেটটা বানিয়েছে তো কিন্তু ওয়ো, তো ওয়ো তারপরে সামহাও ওই জায়গাটা ছেড়ে চলে গেল, যেটাতে তোমরা এখন ক্যাপিটালাইজ করতে চেষ্টা করছো। তো কারণটা কি? ওয়ো ট্যাম খুব কম ছিল। সো ওয়ো যেটা করেছিল কি, ওয়ো হামেশা একটা আরবান ব্র্যান্ড ছিল, ওরা সিটিতে খুব স্ট্রং, যেটা ওদের ফোর্টে হচ্ছে। আমি কম প্রাইসে ভালো রুম দেবো। ইনিশিয়াল ডেজে খুব ভালো ছিল, বাট ইভেন্চুয়ালি না দ্য কোয়ালিটি স্টার্টেড ডিপিং। এবং লেজার টাউনে না ওরা কোনোদিনও সেভাবে স্ট্রং ছিল না। ওকে, ওরা কি বলতো, ক্যালকাটা মানে সিটিতে, ক্যালকাটা হলো, বোম্বে হলো, আমি এখানে কর্পোরেট রুমস হলো, তারপরে অন্য ইউজেজের জন্য রুমস হলো, ফ্যামিলিজ বা কাপলসের জন্য। বাট লেজার টাউনে ওরা এই যেতে, কারণ লেজার টাউনে না আলটিমেটলি ইট ওয়ার্কস ইন এ ডিফারেন্ট ওয়ে। ওখানে ডিমান্ড সাপ্লাই বেসড আছে। সিজনের সময় আপনার যদি রুমই অ্যাভেলেবল না থাকে, রুমটা আপনি বুকিং কিভাবে দেবেন? আমরা কি করেছি, আনলাইক ওয়ো আর এনি আদার কোম্পানি, আমরা লোকাল লোককে যে এমপ্লয় করে, লোকাল কানেক্ট, লোকাল প্রবলেমস গুলোকে সলভ করছি না, এটাতে আমাদের কানেকশনটা অনেক বেটার। তো এই কারণে না আমরা সিজনে না গেস্ট গুলোকে, আমাদের যদি কেউ গুগল রিভিউজ দেখে, ঠিক আছে, সব রিভিউজ আমি বলবো না যে একদম 5 out of 5 আছে, আমার মোটামুটি 4.2 4.5 এর মতো রেটিং আছে। গেস্টদের কিন্তু আমরা আমাদের ওদের এক্সপেকটেশনের থেকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি, কারণ কি আমার লোকাল কমিউনিটি আর বাকি এগুলোকে আমি ইনভলভ করে রেখেছি। আজকে আমার স্টে হোক, আমার লোকাল লজিস্টিক্স হোক, ট্রান্সপোর্টেশন হোক, ওটা আমার কন্ট্রোলে আছে।
যে প্লেয়ার এটাকে কন্ট্রোলে রাখতে পারবে ও কিন্তু প্রসপার করবে। ওও সামওয়্যার খুব ভালো কনসেপ্ট, রিতেশ আগরওয়াল একটা ফ্যান্টাস্টিক গ্লোবাল বিজনেস বানিয়েছে, ইন্ডিয়াতে এত বড় ব্র্যান্ড বানিয়েছে, বাট সামওয়্যার এক্সিকিউশন তো লাস্ট মাইলে মানুষটা করে। লাস্ট মাইল অ্যান্ড টপ ম্যানেজমেন্টে যদি ভিজনে গ্যাপ হয়ে যায় না, তখনই ইমপ্লিমেন্টেশনটাই হয়ে যায়। যে কারণে আজকের দিন আমাদের প্রপার্টিস গুলো আছে, 3 of us এর মধ্যে মেজরলি আমি অ্যান্ড রাহুল আমরা ভিজিট করি, আমরা থাকি। উই মেক ইট আ পয়েন্ট যে প্রপার্টিটা আমরা বেচবো, প্রপার্টিতে নিজে যে থাকা, আদারওয়াইজ না প্রপার্টির প্রবলেমস গুলো বলতে পারবো না। আমার যদি শুট না করে আমার ক্লায়েন্টের জন্য শুট করবে না। রাইট। এই জন্য ক্লায়েন্টকে যখন আমরা বলি, আমি এই স্ট্র্যাটেজি যে ক্লায়েন্ট আমাকে চোখ বন্ধ করে ভরসা করে যায়, জানে এই প্রপার্টিটা ভেরিফাইড আছে, সেফ আছে, আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। তো যে কোম্পানিটা 18তে লঞ্চ হলো বা ইনকর্পোরেটেড হলো, যেটা 18 থেকে 24 মোটামুটি টুকটুক করে খেলে গেল, কোভিড এ বাঁচলো, কোভিডেও তোমরা গ্রো করেছো, সেই কোম্পানিটা যদি আমি ঠিক শুনি বেসড অন আওয়ার ভার্বাল ডায়ালগস, যে 25-26-এ একখানা হিউজ জাম্পের প্ল্যান করছে, যেটা লাখ থেকে সাডেনলি তোমরা 25-26 মানে যে বছরটা আসছে তোমরা 20-25 কোটি টাকার সেলস টার্গেট করছো। তো এই মোমেন্টাস বা এই সারিয়াল টার্গেটে যাওয়ার জন্য মানে কি কি ইনিশিয়েটিভ তোমরা নিচ্ছ, কারণ ইটস কোয়াইট আ ফিগার। আমাদের জন্য যেটা আজকের দিনে যে ফিগারটা তুমি বললে, আমাদের হচ্ছে যে প্রপার্টিজ, আমার কাছে যদি বেটার রুমস থাকতে পারে, আমার কাছে যে সেলসের ফানেলটা আরো বেটার হতে পারে, মানে আজকের দিনে আমি একটা চ্যানেলে বিলিভ না করে আমার অনলাইন প্রেজেন্স বাড়ানো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে, অফলাইনে রিচ আউট করে এবং কর্পোরেটস, আমি যখন সবগুলো ফানেলস থেকে আমার মানে বিজনেসটা আসা শুরু হয়ে যায় না, ওটা বাড়াটা কোনো ব্যাপার না। আজকের দিনে আমি যে রুমস নিয়ে বিজনেস করছি, আমরা এই রুমসের অলমোস্ট 5 টাইমস যেতে চাইছি, মেজরলি আন্ডার ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টে যখন থাকবে না, আমি প্রাইসটা ডিটারমাইন করতে পারবো, আমি সার্ভিস দিতে পারবো। নট অনলি দ্য স্টে বিজনেস, আমার F&B বিজনেস আর একটা বড় চাঙ্ক অফ বিজনেস চলে আসবে। যখন আমি একটা প্রপার্টি সেল করি না, খালি রুমের ভাড়া কেন, লোক তো ফুডও খাচ্ছে, তো ওটার একটা বিজনেস চলে আসবে। আমাদের বিজনেসটা কি, রুমস তোমার কাছে বেশি আসে, ওই যেটা স্টার্টিং এ বলছিলাম, কাস্টমারও তোমার কাছে বেশি আসবে, কারণ কাস্টমার আজকে দিনে না স্ক্রল করতে ভালোবাসে, চাহে ওটা ইনস্টাগ্রামে রিলস হোক বা একটা ওয়েবসাইটে হোক। কটা অপশন আছে, আমি দার্জিলিং এ রুম বুক করতে চাই, আমি যদি ওকে একটাই অপশন দেখাই না, ও যে একটাই অপশন কি আছে, টেক ইট অর লিভ ইট। বাট ওই জায়গাতে আমি দার্জিলিং এ যদি 15 অপশনস দিই কেটারিং টু ডিফারেন্ট বাজেটস, ও বলে বস আমার কোনো না কোনো প্রপার্টি কিন্তু আমার মিট আপ করছে। সেম কাস্টমারটা যখন চাইছে আমি গুয়াহাটিতে যাব, ও হবে, প্লাস এই রিপিট অডিয়েন্সটা আমার ঘুরতে থাকবে, এবং ওই সিঙ্গেল কাস্টমারই না আমার লাইফ টাইমে অনেক বিজনেস দিয়ে যাবে। তো আজকের দিনে তোমরা কটা প্রপার্টি ম্যানেজ করছো, আর কতগুলো কিজ, তোমাদের যে ভাষা বলে কতগুলো কিজ আছে তোমাদের কাছে? সো আজকের দিনে আমাদের অ্যারাউন্ড আমার 25টা মতন প্রপার্টি আছে, মিক্সচার অফ মার্কেটিং, ম্যানেজমেন্ট, লিজ আছে, আর আমাদের টোটাল নাম্বার অফ কিজ ইজ 300। আরো কিছু ইন প্রগ্রেস আছে। আমরা এক্সপেক্ট করছি যে বাই নেক্সট ফিনান্সিয়াল ইয়ার এটা আমাদের 1000+ হয়ে যাবে। তো বাড়িতে জানে যে তুমি 25টা হোটেলের সোকল্ড মালিক? দেখো মানে মালিক তো নাই, বাড়িতে ভালো করে জানকে, বাড়িতে আমার ডিসকাশন হয়, বাট জানে ম্যানেজ করছে, কিছু তো একটা করছে। আর একটা জিনিস যেটা বুঝতে পারছে যে লাস্ট কয়েক মাসে কাজের গতিটা বেড়েছে, অফিস হয়েছে, নতুন এমপ্লয়িজ আসছে, ঠিক আছে, ব্র্যান্ডিং বেড়েছে, ফোরামসে যাচ্ছি, কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে, তো বুঝতে পারছি যে কিছু তো একটা হয়েছে। লাস্ট 4-5 মাসে কিছু তো একটা পাল্টেছে। কি পাল্টেছে এক্স্যাক্টলি না, মেবি পডকাস্টটা দেখার পরে বুঝতে পারবে, বাট ওরা সাপোর্টিভ। তখন কোভিডের সময় সাপোর্ট, আমার কেরিয়ারের লোয়েস্ট ফেজে আমার ফ্যামিলি আমার পাশে থেকেছে, আমি চাই আমার হাইয়েস্ট ফেজে ওরা আমার পাশে থাকুক, এনকারেজ করুক, আর ওরা খুব খুশি হবে, আমি ওদের খুশি দেখে আই উইল বি ভেরি হ্যাপি। তো ব্যবসায় মানে আমার পডকাস্টে ইনফ্যাক্ট লাস্ট যে 4খানা পডকাস্ট করেছি, প্রত্যেক কটা পডকাস্টেই আমার একটা কমন কোয়েশ্চেন ছিল, এন্ড যেটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, যে তোমাদের ব্যবসায় এন্ট্রি ব্যারিয়ার্স কি, বা যদি কোনো কম্পিটিটর যদি এখন ডিপলি ফান্ডেড হয়ে আসে, তোমাদেরকে ভাঙতে তাদের কতটা টাইম লাগবে, বা এই কাজটা কতটা ডিফিকাল্ট, মানে আদৌ কি এটা সম্ভব? সো এখানে হচ্ছে যে আজকের দিনে কেউ যদি ডিপলি ফান্ডেড হয়, ওর সবচেয়ে বড় যেটা হচ্ছে পিপল। আজকের দিনে হসপিটালিটিটা না, যত এআই চলে আসুক, বাকি যে কোনো জিনিস, এন্ড অফ দ্য ডে সার্ভিসটা, রান্নাটা, হাউসকিপিংটা একটা মানুষ করে। ওটা যদি তোমার মানে কনসেপ্টটা না থাকে, ওটা যদি তোমার কাছে
ব্যাক এন্ড ওয়ার্কটা না থাকে না, তুমি কাছে প্রচুর ক্যাপিটাল থাকে, আমরা ওইও একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, প্রচুর ক্যাপিটাল বাট ওই হিউম্যান ফ্যাক্টরের মধ্যে ফল্টার করছে। এন্ট্রি ব্যারিয়ার আজকের দিনে বলতে গেলে কিছু নেই, যে কোনো বিজনেসে আমরা ডিপসিকের ক্ষেত্রে দেখেছি, এনি বিজনেস ক্যান, বাট ওটা কতটা কন্টিনিউ করতে পারবে। একটা ইনিশিয়াল ব্লিটজক্রিগ করে তুমি অনেক কিছু করে নিলে, বাট ওটাকে তুমি মোমেন্টামটাকে সাস্টেন করতে পারবে? তুমি ভালো করলে ফুডের কথাটা বলে, কারণ অনেকে হয়তো জানে না যে ইন্ডিগোতে লোকে চড়ে যায়, ইটস আ ফ্লাইট কোম্পানি, যদিও ইন্ডিগো ইজ অলসো অ্যাসেট লাইট লাইক ইউ। ইন্ডিগোর প্রতিটা প্লেনে কিন্তু বেসিক্যালি লিজে নেওয়া। ইন্ডিগো লাস্ট বছরে 1,000 কোটি টাকা কামিয়েছে জাস্ট ফুড অ্যান্ড বেভারেজ থেকে, মানে আমরা যে চাটা খাই আর যে জিনিসগুলো খাই সেখান থেকে ইন্ডিগো 1,000 কোটি কামিয়েছে। জেপ্টো অ্যান্ড ওই কোম্পানিটা কি রিসেন্টলি মিশো, জেপ্টো অ্যান্ড মিশো অ্যাড দেখি 1,000 কোটি টাকা কামিয়েছে। তো একটা কোর ব্যবসা থাকলেও দ্য লার্নিং ইজ যে অ্যান্সিলারি ব্যবসাও অনেকটা হেল্প করতে পারে। আচ্ছা জয়দীপ, তো আমার আরেকখানা বেসিক কোয়েশ্চেন্স আছে, মানে যেহেতু আমার কমপ্লিটলি ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট গাই, আমি দেখি লোকেরা শখে হোক বা যাই হোক রিয়েল এস্টেটে ইনভেস্ট করে, 1 কোটি টাকা লাগিয়ে দিল, সেখানে সেই রুমস গুলোই তোমরা 5 লাখ 6 লাখের লিজে নিয়ে নাও। মানে the yield is 5-6%, which is beneath to inflation, which is almost in tandem with the RBI interest rate বা FD rates. তো এটা লোকেরা কেন করে, মানে তোমার কি মনে হয়? লোকেদের যেটা কি আছে না, যে প্রপার্টিটা যদি আমি ফেলে রাখি, বাইরে কোনো লোক এসে ঢুকে যাবে, মানে দখল করে নেবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওরা নিজেরা কনফিডেন্ট হচ্ছে না যে আমি চালাতে পারবো। নাম্বার 3 হচ্ছে যে নিজে মিস্টেকটা করবো, নিজে মিস্টেক করে কাকে ব্লেম করবো? থার্ড একটা পার্সন মিস্টেকটা করলে ওকে ব্লেম করতে পারে, তুমি এটা করতে পারোনি, ওটা করতে পারোনি। অ্যান্ড ফোর্থ নাম্বার হচ্ছে যে যদি জিনিসটা চলে যায় না, ওটা অ্যাপ্রিসিয়েট করে, মানে আজকে হতে পারে 5-6 লাখ টাকাই পাচ্ছে, বাট ওই প্রপার্টিটা যদি দাঁড়িয়ে যায়, ওটার কিন্তু মার্কেটে একটা ভ্যালুয়েশন বেড়ে যাবে। ওটা মর্টগেজ করে কিছু টাকা মর্টগেজ করতে পারে, মানে ওটা আমার একটা রেন্ট আসছে, রেন্টটাকে অবভিয়াসলি ব্যাংক ঠিক করতে পারে, প্লাস প্রপার্টিটা মেনটেন হচ্ছে, মানে বন্ধ থাকলে প্রপার্টিগুলো ভেতর থেকে অ্যাকচুয়ালি নষ্ট হওয়া শুরু হয়ে যায়, আজকাল দখল হওয়াটা খুব স্বাভাবিক। বাট উইনার কিন্তু তোমরা, মানে ওদের যা ইল্ড, মনে করো অত টাইম লাগলো, অত পয়সা ঢাললো, ইল্ড ইজ নাথিং, তোমরাই ওখানে হয়তো লিজে নিয়ে 40-50% একটা ROI কামাবে। তো মানে ব্যাপারটা কি হচ্ছে যে সব জায়গায় তুমি যদি 5-6 লাখ বলছো, সকলে তো 5-6 লাখ করে না, অনেকদের মানে এক্সপেকটেশন খুব হাই থাকে, মানে মার্কেটের রেটের থেকেও বেশি হয়। মানে একটা আমি তোমাকে পার্সপেক্টিভ দিচ্ছি, একটা প্রপার্টি যেটা 5 কোটি টাকা আজকের দিনে সেল ভ্যালু, ও বছরে বলছে যে আমাকে 50 লাখ দাও প্লিজ, অলমোস্ট 10%। দ্যাট ইজ অলসো নাথিং, রাইট? 10%। ও বলে, আমি বললাম যে 10%, বলে যে 10% এই কারণে করছি, বিল্ডিংটা আমার ভ্যালু হচ্ছে, আমি বেচলে তো আমি আজকে 5 কোটি টাকা বায়ার পাবো না। তো ওই রেন্ট দিলে না, ওই লোকটা যদি বসে যায়, আমাকে কোর্টের কাছারি কেস করতে হবে। আমি 11 মান্থসে লিভ এন্ড লাইসেন্স করছি, তাহলে তুমিও আমিও সেফ থাকছি, আর আমার অ্যানুয়ালি 5% বা 6% করে ইনক্রিমেন্ট হচ্ছে। ও বলছে আমি এফডি এর মতন একটা সেফ চাইছি, মানে একটা লোক হবে আমার সিকিউরিটি ডিপোজিটটা থাকবে, তুমি যদি আমাকে মাসের পর মাস টাকা নাও দাও বা কোনো একটা জায়গাতে ডিপোজিট করো, ওই সিকিউরিটির থেকে আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। মানে আজকে দিনে অনেক লোকেরাই এটা মানে ক্যালকুলেশনটা করতে পারে না। যে কোম্পানি, আমি সেই রুমস হোক বা অন্য কোনো কোম্পানি হোক, যদি ওটাকে করতে পারে, অবভিয়াসলি রিটার্নস অন ইনভেস্টমেন্ট ক্যান বি মাচ হায়ার। রাইট। তো আজকের দিনে এটা আমাদের দর্শকদেরও জানা উচিত যারা সেরুমস বুক করতে চায়, আজকের দিনে সেরুমসের হোমস্টেজ বা প্রপার্টিজ কোন কোন জায়গাতে আছে? আমাদের কলকাতাতে আছে, নর্থ বেঙ্গলের মধ্যে দার্জিলিং এ আছে, কালিম্পং এ আছে, তারপরে সিকিমে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ 4টে জায়গাতেই আছে। গুয়াহাটিতে আমাদের একটা স্মল প্রেজেন্স আছে, শিলং এ আছে, চেরাপুঞ্জিতে আছে। আমরা খুব শিগগিরই গুয়াহাটি, শিলং এ আমাদের ফুলি ম্যানেজ স্টেজ লঞ্চ করতে চলেছি। ইন কামিং ডেজ আমাদের নর্থ ইস্টে যতগুলো জায়গা আছে, লেজার টাউন্স আছে, ওখানে থাকবে, ইনক্লুডিং দ্য ক্যাপিটাল সিটিজ। অরুণাচল প্রদেশ, মণিপুরটা এখন নর্মালাইজ হতে সময় লাগবে, বাট নাগাল্যান্ড, তারপরে মিজোরাম, এগুলোতে যেখানে স্কোপ আছে, যেখানে এখনো সেইভাবে ট্যুরিজমটা হয়নি, আমরা ওই জায়গাটাতে ফার্স্ট মোভার অ্যাডভান্টেজটাকে করতে চাই। রাইট। আর মনে করো যে আমাদের ভিউয়ার্সদের কারুর মানে হোমস্টেজ বা রাদার ভ্যাকান্ট হোম থাকতে পারে, বা হয়তো নর্থ বেঙ্গল হোক বা আমাদের 7 বিউটিফুল সিস্টার্স হোক, এখানে হয়তো ঘর খালি থাকতে পারে, মানে তারা যদি সেরুমস কে অনবোর্ড করতে চায় তাদেরকে কি করতে হবে ক্যামেরার সামনে? সো আমাদের এখানে ওয়েবসাইট আপনি যেতে পারেন www.searooms.com, আপনি গুগল করলে পেয়ে যাবেন, বা আমাদের ফেসবুক পেজেও আপনি এসে আমাদেরকে মেসেজ করতে পারেন।
আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম যারা প্রপার্টিটাকে অনবোর্ড করে, ভিজিট করে, কি করে মানে কোনো প্রপার্টিকে আনার আগে না আমাদের টিম একবার ভিজিট করে একটা বেসিক রেকি করে নেয় যে প্রপার্টিটা বিক্রি হবে কিনা, কত বিক্রি হতে পারে, টুরিস্টের জন্য সুটেবল হচ্ছে কিনা। যদি রিপোর্টটা ঠিকঠাক থাকে এবং কমার্শিয়াল হোয়াট এভার অ্যারেঞ্জমেন্ট, লিজ হোক বা ম্যানেজমেন্ট হোক, ওটা যদি হয়ে যায় তখন আমরা একটা ফর্মাল এগ্রিমেন্টের মারফতে ওদের সঙ্গে কাজটা নিয়ে এগোই। যাই হয় একটা ফর্মাল এগ্রিমেন্ট হয়, মানে মৌখিক কোনো চুক্তি হয় না, মানে যেটাতে আমাদেরও ইন্টারেস্ট গুলো সার্ভ হয়, যার প্রপার্টি আছে তারও ইন্টারেস্ট গুলো কিন্তু সেফগার্ডেড থাকে। আর সেরুমস এ যদি কেউ থাকতে চায় দার্জিলিং বা কালিম্পং বা সেভেন বিউটিফুল সিস্টার্স, সো সেরুমসে যদি থাকতে চায় আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন www.serums.com। ওখানে আমাদের প্রপার্টিজ এর লিস্ট দেওয়া আছে। সব প্রপার্টিজ গুলো এখন অব্দি ওখানে লিস্ট করেনি, আমাদের নতুন ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করছি। আস্তে আস্তে আমাদের সব প্রপার্টিজ গুলো আপডেটেড ফটোগ্রাফস, অ্যামিনিটিস দিয়ে চলে আসবে। ওখানে আমাদের একটা কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে, যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আপনার যাই কোয়েরিজ থাকুক না কেন আপনি ওখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কোনো না কোনো টিম মেম্বার আপনার সঙ্গে বা আমি বা আমার যারা পার্টনার্স আছে আপনাকে রিভার্ট করে দেবে। আচ্ছা জয়দীপ দা, মানে আমার আর বেশি টাইম হাতে নেই, যেটা আমার জিজ্ঞাসা করার ছিল, যেটা আমার একটা কিউরিয়াসিটি, মনে করো সেভেন বিউটিফুল সিস্টার্স হোক, ক্যালকাটা হোক, এদের কালচার আলাদা, অ্যাকসেন্ট আলাদা, ভাষা আলাদা, তো এই কালচারাল ডিফারেন্স গুলোকে সেরুমস কিভাবে মিটিগেট করে? সেরুমস এগুলোকে মিটিগেট এইভাবে করে যে আমরা যতগুলো জায়গাতে প্রেজেন্ট আছি না, আমরা ওখানে লোকালসদেরকে এমপ্লয় করছি, যে কারণে না আমাদের একটা লোকাল টাচ থেকে যাচ্ছে, প্লাস একটা কমন কালচার মোটামুটি সকলেই ইয়ে করে, মানে সকলে একটু নিজেদের ফ্যামিলির সঙ্গে ক্লোজ, লোকাল ল্যাঙ্গুয়েজটাকে রেসপেক্ট দেওয়া এবং লোকাল কিউজিন আর লোকাল লোককে যদি তখনই তুমি এমপ্লয় করছো না, তোমার একটা অটোমেটিক কানেকশন থেকে যাচ্ছে। তো তুমি যখনই টুরিস্টদেরকে করছো এই লোকাল জিনিসটা, মানে একটা জায়গাতে আমি নর্থ বেঙ্গল প্রপার্টি যাচ্ছি, সবই বাইরের থেকে যদি আমি লোক আনি তাহলে ওখানে আর লোকাল কোনো ফ্লেভার থাকবে না। হোমস্টে জিনিসটা কেন হয়েছে? টু ডিসকভার দ্য লোকাল কালচার। একটা যে ওখানে হোস্ট থাকে, হোস্ট বা ওখানকার যারা স্টাফেরা থাকে, ওরাই যদি জায়গাটার ব্যাপারে না জেনে লোকাল কালচার, তাহলে তো হবেই না। ইভেনচুয়ালি ওখানে একটা মিসট্রাস্টের জায়গা আসবে এবং কাস্টমাররা ওটাকে অ্যাবান্ডন করা শুরু করে দেবে এবং লোকাল লোকেরা ওটাকে পাতা দাবা ছেড়ে দেবে। আমরা ওটা ভাবে করছি, এটা মানে খুবই বেসিক, মানে আজকে দিনে আমরা সব জিনিসই টেক করতে চাই, বাট দিনের শেষে হিউম্যান কানেকশনটা খুব ইম্পর্টেন্ট। একটা মানুষই কিন্তু আপনাকে ওই হসপিটালিটিটা দেবে, গেলে গ্রিট করবে, খাড়া দিয়ে হোক বা গামছা দিয়ে হোক আপনাকে গ্রিট করবে এবং আপনাকে ফুডটা পরিবেশন করবে, আপনার ঘরটাকে পরিষ্কার করে, বাকি যে জিনিসটা। এবং লাস্ট অব্দি না প্রপার্টিটা সুন্দর তো আছে, প্রপার্টিটা সার্ভিসের উপর লোকেদের কিন্তু ফোকাসটা থাকে। আমি খুব ভালো খেয়েছি, আমাকে সকালে চা দিয়েছে, আমাকে এই খাওয়াটা রান্না করে দিয়েছে, ওটাই কিন্তু মানুষ মেমোরিতে নিয়ে যায়। আর রিভিউজ গুলো কিন্তু ওর বেসিসেই হয়। পডকাস্টের প্রথম দিকে তুমি বলেছিলে যে একটা আইপিওর প্ল্যান আছে, যে কোনো এন্টারপ্রেনারের একখানা somehow at some point of a time ড্রিম থাকে বা ড্রিম হয় যে আমাকেও কখনো আইপিও আনতে হবে, আমিও পাবলিক লিমিটেড হব, আমিও শেয়ার হোল্ডারদের কাছে যাব, সেখানে লিস্ট হয়ে প্রচুর ওয়েলথ ক্রিয়েট করব। ইনফ্যাক্ট যে কোম্পানিগুলো লিস্টেড হয়, পাবলিক লিমিটেড হয়, তাদের একটা ভ্যালিডেশনও চলে আসে, ওখান থেকে মার্কেটিংও হয়ে যায়, অর্গানিক মার্কেটিং। তো তোমরা মানে সেই ড্রিমটা বাস্তব হতে তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ এই স্টেজে এসে। তো সেরুমসের আইপিওর প্ল্যানস কবে এন্ড কোন স্কেলে? আজকে আমাদের 2029-30 আমাদের আইপিও করার ইচ্ছে আছে। যখন আমরা 100 crores-এর সেলসে চলে যাব, আমাদের রেভিনিউজও কাছাকাছি চলে আসবে, তখন আমাদের যখন একটা ভালো আমরা একটা ভ্যালুয়েশন পাবো, যেখানে আমরা শেয়ারস গুলোকে ইস্যু করে আমাদের এক্সিস্টিং যারা ইনভেস্টর আছে ওদেরকে একটা ভালো রিটার্ন দিতে পারবো, তখনই আমরা আইপিও করবো। বাট আমাদের একটা নিজেরা যেটা ভেবেছি যে 5 years আমরা যদি ফুল দমে, এখন যেহেতু আমাদের কাছে ভালো ইনভেস্টার্স আছে, কাস্টমার্স আমাদেরকে সাপোর্ট করছে, 100 crores একটা খুব দূরের স্বপ্ন নয়। আর আমরা একটা বড় এরিয়াতে কাজ করছি, আমাদেরকে সেম এক্সিকিউশন লেভেল অফ স্কিল রাখতে হবে, হাম্বল থেকে কাজ করতে হবে, কাস্টমার ফার্স্ট অ্যাপ্রোচ যদি আমরা করি। 100 crores-টা আজকের দিনে দেশে 145 crores মানুষ থাকে, আমরা যদি একটা কমন শ্রেণী 10 কোটি মানুষের কাছে প্রপার্টিটা পৌঁছাতে পারি, নেক্সট 5 years-এ যদি ইফ ক্যান হোস্ট সামওয়্যার অ্যারাউন্ড 50 লাখ লোক যদি রিচ আউট করতে পারি, 2000 rupees per person, 2000-ই তো, হ্যাঁ 2000 টাকা পার পার্সন, 100 কোটিতে এমনি হয়ে যাচ্ছে। মানে আমি খুব ব্রেক করে বললাম 200 টাকা, সরি 200 টাকা তো খুব বড় না। আমার 50 লাখ কাস্টমার্স লাগবে, 5,00,000 টাকা, মানে 5 লাখ কাস্টমার্স 2000 টাকা করে যদি খরচা করেন, মানে একটা যদি 5 লাখ আমি কাস্টমার্স করি, 100 crores হয়ে যাবে। তার মধ্যে রিপিট ক্লায়েন্টও থাকবে, রিপিট ক্লায়েন্ট থাকবে। আর যেখানে আমার কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা লিটারালি বলতে গেলে জিরো,
মানে একটা কাস্টমারই যদি আমাকে ওভার আ পিরিয়ড অফ 5 ইয়ার্স যদি রিপিটেডলি আসা যায়, মেবি স্টার্ট করতে পারি 2,000 টাকা দিয়ে, বাট আমি দেখলাম 5 বছরে লোকটা আমার সঙ্গে 50,000 বা 1 লাখ টাকা বিজনেস করেছে। রাইট। তো জয়দীপ দা যেটা বলছে আইপিও, কলকাতা থেকে কিন্তু অনেক কটা সিমিলার ফিল্ডের থেকে আইপিও এসেছে। ইনফ্যাক্ট আমি নাম নেবো না, খুব শিগগিরই আমাদের কলকাতা বেসডই একখানা ট্রাভেল এজেন্সি কোম্পানি আইপিও এনেছে 8 কোটি টাকার সেলসে, এন্ড দ্য ভ্যালুয়েশন ওয়াজ 45 crores। তারপরেও কিন্তু সেই আইপিওটা 6 টাইমস ওভার সাবস্ক্রাইব হয়েছিল। মানে ওই কোম্পানিটা পাবলিক যাওয়ার জন্য যে টাকার আস্কটা রেখেছিল, ইনভেস্টররা তাকে 6 গুণ বেশি টাকার অ্যাপ্লাই করেছিল। তো দ্যাট ইজ কোয়াইট অ্যান এন্ডোর্সমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আ ভ্যালিডেশন। তো জয়দীপ দা, আমার মনে হয় যে সেরুমস ঠিক পথেই যাচ্ছে, অ্যান্ড আমারও পার্সোনালি ভালো লাগে তোমাদের মতো অন্টারপ্রেনারের সাথে যুক্ত হতে, আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে বেঙ্গল থেকেও স্টার্ট আপ ফ্লারিশ করছে, বেঙ্গল থেকেও স্টার্ট আপরা ফ্লারিশ করে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আনছে, প্রচুর লোককে এমপ্লয়মেন্ট দিচ্ছে, অ্যান্ড একসাথে সবাই গ্রো করছে। তো সেরুমস এর স্টোরি, জয়দীপ দার স্টোরি শুনে আমার মনে হয় যে আমি তো প্রচন্ডভাবে মোটিভেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড। আমার মনে হয় যে আপনারাও সিমিলার নোশন শেয়ার করছেন আমার সাথে। আগামী দিনে আপনাদের সামনে আরেকজন ইন্সপিরেশনাল পার্সোনালিটিসকে নিয়ে আসবো। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড টাটা।